হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার নাম গৌরব বিশ্বাস। আমি বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে ৩য় বর্ষে, কম্পিউটার সায়েন্স নিয়ে। তো আমি হচ্ছে ২০২০ সালের ব্যাচ, মানে অটোপাস ব্যাচ, এইচএসসি ২০২০। তো অনেকের কাছে মনে হতে পারে অটোপাস ব্যাচ এখন হচ্ছে আবার বিভিন্ন ধরনের গাইডলাইন ভিডিও হচ্ছে বানানোর কথা ভাবতেছি। অনেকের কাছে ভ্যালিড নাও লাগতে পারে, বাট একটুখানি ওই জিনিসটাকে ভ্যালিডেট করার জন্য বলে রাখি যে আমার এসএসসি তে হচ্ছে বেশ ভালো মার্ক ছিল। আর হোল লাইফে যতগুলা বোর্ড পরীক্ষা হয়েছে, ট্যালেন্ট পুলে বৃত্তি চলে আসছে। তো মোটামুটি বলা যায় যে হ্যাঁ, আমি অত খারাপও না এই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। তো আহ আচ্ছা, প্রথম কথা, আমি ধরে নিতেছি এই ভিডিও যারা দেখতেছেন তারা সবাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবেন। তো আমরা দু একটা ম্যাথ থেকে শুরু করি, দুইটা ম্যাথ করি, দেন হচ্ছে আমরা হচ্ছে কিছু স্ট্র্যাটেজি রিলেটেড কথাবার্তায় যাই। আচ্ছা, সো এখানে এই ম্যাথটা হচ্ছে বুয়েট প্রিলিতে আসছিল। ডিডিএক্স অফ এফ অফ 3x ইজ ইকুয়াল টু 6x হলে ডিডিএক্স অফ এফ অফ এক্স কত হবে। সো বেসিক্যালি এটা কি লিখছে, এফ ড্যাশ অফ 3x, এটা কি আসলে এফ ড্যাশ অফ 3x লিখছে? না, কিন্তু ডিডি এক্স অফ এফ ড্যাশ, সরি এফ অফ 3x, এটার মানে হচ্ছে আমাকে প্রথমে এফ কে করতে হবে, ডিফারেন্সিয়েট করলাম এফ কে, তাহলে এফ ড্যাশ আসবে। এরপরে যেহেতু ভিতরে 3x আছে, এক্স নাই, তাই এটাকে আরেকবার করতে হবে ভিতরের অংশটাকে, 3x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 3, অ্যান্ড দিস ইকুয়ালস টু 6x। তাহলে আমি যদি 3 দিয়ে ভাগ দেই, আচ্ছা আমার তো এভাবে কাটাকাটি করার দরকার নেই, এই যে 2x আসছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন, আমাকে বলছে এফ ড্যাশ অফ এক্স বের করতে, রাইট? আমি এফ ড্যাশ অফ 3x জানি। আমি যদি এইখানে এক্স এর জায়গায় এক্স বাই 3 বসাই, এক্স এর জায়গায় এক্স বাই 3 বসাই, সরি, হ্যাঁ এক্স এর জায়গায় এক্স বাই 3 বসাই, তাহলে এখানেও এক্স এর জায়গায় এক্স বাই 3 বসবে, যেটা আমাকে এফ অফ এক্স দিয়ে দিবে 2x/3। এটা আসছিল একটা অবজেক্টিভে, এবং এটা করতে আসলে দেখেই অনেকে করে ফেলে, এটা অত কঠিন ছিল না। পরের আরেকটা শিফটে আরেকটা অবজেক্টিভ আসছিল যে 0 to x² এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স কস পাই এক্স হলে এফ অফ 4x, মানে সরি এফ অফ 4 কত হবে। সো আমরা যদি হইতেছে জাস্ট এইভাবে চিন্তা করি যে এখানে হচ্ছে লোয়ার লিমিট আছে এল অফ এক্স, আর হায়ার লিমিট আছে এইচ অফ এক্স, আর আমাকে কোনো একটা ফাংশন দিছে এফ অফ এক্স ডিএক্স, মানে এফ অফ এক্স দিয়ে দিছে। আমরা কথার কথা ইনডেফিনিট ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স এটাকে ধরে নিতেছি এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস সি, বড় এফ অফ এক্স প্লাস সি। এই কথাটা লেখার মানে হইতেছে আমি যদি কোনো কারণে দুই দিকে ডিফারেন্সিয়েট করি, মানে সহজ কথা বলি, এফ ড্যাশ এক্স বের করি, এফ ড্যাশ এক্স আসবে এফ অফ এক্স। ঠিক আছে, এই ছোট একটা প্রপার্টি যদি আমার একটু খেয়াল থাকে, তাহলে লাইফ গেটস আ লট ইজিয়ার। ঠিক আছে, এই এই প্রপার্টিটা জাস্ট, যে আমি যদি হইতেছে ইন্টিগ্রেট করে বড়টা পাই, বড় এফ অফ এক্স পাই, তাহলে ওই দিকটাকে আমি ডিফারেন্সিয়েট করলে এই যে যেটা আমি এখানে লিখছি এটাই পাবো। আচ্ছা, ঠিক আছে, তাইলে লেটস সে আমরা তো প্রথমে কি করি, ইনডেফিনিট ইন্টিগ্রেশন করি না, এফ অফ এক্স আসে, সেখানে কি বসাই, লিমিট বসাই। প্লাস সিটা আমরা লিখি না কেন, কারণ প্লাস সি হায়ার লিমিটেও থাকবে লোয়ার লিমিটেও থাকবে, আর হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়ে ওই প্লাস সি চলে যাবে, ওটা একটা কনস্ট্যান্ট, সো ওটা না লিখলেও হয়। আচ্ছা, তাহলে এখানে আমি এটাকে বলতে পারি এফ অফ, আমার এক্স এর জায়গায় এইচ অফ এক্স বসে যাবে, ঠিক আছে, মাইনাস আসবে এফ অফ এল অফ এক্স। এখন কথার কথা, আমি যদি দুই দিককে ডিফারেন্সিয়েট করে দিই, আমার যে রাশিটা আছে এল অফ এইটা, এইচ অফ এটা, এফ অফ এক্স ডিএক্স, এটাকে এদিকে ডিফারেন্সিয়েট করার মানে হইতেছে এদিকেও ডিফারেন্সিয়েট করা। আচ্ছা, তাহলে একটু আগে আমরা কি বলছি, যে বড় এফ এর ডিফারেন্সিয়েশন কি ছোট এফ, ঠিক আছে, এইচ অফ এক্স তো ভিতরে ছিল সেটা থাকবে। চেইন রুল কি বলে, আমি যদি ডিডিএক্স অ্যাপ্লাই করি পুরোটার উপরে, তাহলে ভিতরে যে আছে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এইচ ড্যাশ অফ এক্স আসবে মাইনাস এফ অফ না, সরি ছোট এফ আসবে, কারণ কি বড় এফ কে আমি ডিফারেন্সিয়েট করলে ছোট এফ পাবো, ছোট এফ অফ এল অফ এক্স আসবে, এবং এটা ভিতরে আছে তাই এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, আমি এই কথাটা কেন বলছি, আমাদের প্রশ্নে এই কাজটা করা লাগবে। আমি যদি প্রশ্নে দুই দিকে ডিফারেন্সিয়েট করে দেই, তাহলে আমার আসে এফ অফ
এক্স স্কোয়ার, লেটস সে এই যে এই জিনিসটা আমি ডিফারেন্সিয়েট করে দিছি, আমি লিখি নাই ওখানে, এফ অফ এইচ অফ এক্স, এফ অফ এক্স স্কোয়ার, এর সাথে গুণ হবে এইচ ড্যাশ এক্স, যেটা আসে 2x, এবং পরের অংশে যেহেতু এফ অফ জিরো, জিরো একটা কনস্ট্যান্ট, আমি ডেরিভেটিভ নিলে তো ওই পুরো অংশটা চলে যাবে, কারণ এল ড্যাশ এক্স জিরো, মানে জিরোকে ডিফারেন্সিয়েট করলে তো জিরোই আসবে, তাই না? এল ড্যাশ এক্স এটা যদি কথার কথা এও হইতো, মানে যেটা একটা কনস্ট্যান্ট, বা সেভেনও হইতো, তাইলেও আমার এই পার্ট নিয়ে আসলে মাথা ঘামানো লাগতো না, কারণ এল হচ্ছে, এল অফ এক্স হচ্ছে আমার 7, তাহলে এল ড্যাশ হইতেছে 7 এর ডেরিভেটিভ, যেটা হচ্ছে 0। সো পুরোটা মানে বাদ চলে যায় তো। সো এইদিকে আমাকে জাস্ট সেম কাজটা করতে হবে, আমি দুই দিকেই ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এক্স কে রেখে কস কে করব, কস কে করলে মাইনাস সাইন আসে, অ্যান্ড এখানে এইটার ভিতরে আবার পাই আছে, সো ওই পাইও আবার বের হয়ে আসবে, মাইনাস এটা গুণ আকারে, আর তার সাথে প্লাস হবে cos পাই এক্স, কারণ এবার আমি এক্স কে ডিফারেন্সিয়েট করব, ওই তো ইউভি। এরপরে কি হয়েছে, এরপরে আমাকে এফ অফ 4 চাইছে, তাহলে আমি জাস্ট কি করব, এক্স এর জায়গায় 2 বসায় দিব, তাহলে আমার এফ অফ এক্স স্কোয়ার হয়ে যাবে এফ অফ 4। ঠিক আছে, এটা অনেক ইজি ছিল আমার মতে, বাট অনেকের হইতে পারে যে এই যে বেসিক জিনিস, বেসিক আইডিয়াটা এটা হয়তো খেয়াল নাই, প্রবাবলি এটার একটা নাম আছে লিবনিজ রুল, বা চেইন রুলও বলে অনেকে মনে হয়, যে ওই যে ছোট এফ অফ, মানে এই যে ডিফারেন্সিয়েট করার এই লাইনটা, এই লাইনটাকে লিবনিজ রুল বা চেইন রুল এরকম একটা নাম মেবি আছে, মানে এখন এক্সাক্ট খেয়াল নাই, আর আমরা খেয়াল রাখতে পারি, ঠিক আছে? বেশিরভাগ সময় দেখা যায় যে ওই যে সেকেন্ড পোর্শনটা কনস্ট্যান্ট হয়, যার কারণে ওই যে ডেরিভেটিভটা জিরো হয়ে যায়। আচ্ছা, থাক, আমরা ফেরত আসি, আমরা কি করব, 2 বসাবো, ঠিক আছে? প্রথম কথা, 2 বসাইলে কি হবে, এটা এফ অফ 4 হবে, তার সাথে 2x মানে 4 দিয়ে গুণ, আর এইখানে 2 বসাই, মানে এইখানে x এর জায়গায় 2 বসাইছি, তাহলে কি সব জায়গায় x এর জায়গায় 2 বসাবো, এন্ড sin 2 পাই 0 হবে, তাহলে মানে এখানে 2 বসাইলে এই পুরো গুণফলটা 0 হয়ে যাবে, আমার অ্যাকচুয়ালি এটা বসানোর কোনো দরকার নাই। আচ্ছা, দেন cos 2 পাই হবে, cos 2 পাই এর ভ্যালু হচ্ছে 1, তার সাথে 1 গুণ আছে, মানে এটা ওভারঅল 1 আসবে, এর মানে আমার f অফ 4 হবে 1/4। বিলিভ ইট অর নট, এটা হইতেছে আমি এখানে অনেক কথা বলে অনেক কিছু বলে সলভ করছি, হয়তো টাইম লেগে গেছে, বাট এটা এক্সাম হলে করতে 30 সেকেন্ডও লাগা উচিত না, ঠিক আছে? আচ্ছা, লেটস মুভ অন। সো আজকের এই ভিডিওটা মূলত যেই জিনিস নিয়ে সেখানে চলে আসতেছি। আহ, মোটামুটি আমার স্কুল লাইফ ভালো গেছে বলা চলে, অ্যান্ড কলেজ লাইফ আমি খুব, একটা সময় মনে হয়েছিল যে আমি আসলে অনেক আন্ডার পারফর্ম করছি, কিন্তু এখন আমার যখন চিন্তা করি তখন আমার মনে হয় যে মানে এত কমপ্লেন করা উচিত না, বরং ওইটার জন্যই গ্রেটফুল থাকা উচিত যেটা করতে পারছি, ঠিক আছে? সো কলেজ লাইফে হচ্ছে আমার মোটামুটি র্যাঙ্ক 100-র মধ্যে ছিল, আমি যখন হচ্ছে হাফ ইয়ারলি দিলাম তখন হইতেছে আমার র্যাঙ্ক আসলো 69th, অ্যান্ড আমি হইতেছে আমার লাইফে খুব কমই হইতেছে দেখছিলাম যে বাসায় বাবা কখনো খুশি হয়েছে যে কিছু একটা করছি জীবনে। ফার্স্ট হয়েছি দেখা গেছে, বাট বাবা মানে দেখছে যে আমি অনেকগুলা কোচিং করতেছি, বাসায় পড়তেছি না, অনেক বেশি অলস। আহ, যাই হোক, তো বাবার কাছে মনে হয়েছে যে আই ল্যাকড ডিসিপ্লিন, ডিসিপ্লিন আমার মধ্যে হয়তো নাই। তো এনডিসিতে এসে আমি হতেছে, প্রথম কথা আমি হোস্টেলে ছিলাম না, আমার বাবা মা প্রায় সাথে ছিল বলা চলে, বাবা আসতো মা চলে যেত, মা আসতো বাবা চলে যেত, অথবা কোনো সময় এমন হয়েছে যে আমি নিজেও হইতেছে একটু একটু রান্না করে বা খাবার টাবার গরম করে একা একা থাকছি, আর আমার দিদিও হচ্ছে আমাকে হেল্প করছে ইন দ্য মিন টাইম, অ্যান্ড আমার হচ্ছে অন্য আত্মীয় স্বজন এরাও হইতেছে মাঝে মধ্যে এসে আমার খোঁজ খবর রাখছেন, খেয়াল রাখছেন। তো এনডিসিতে মানে স্কুলের যে পার্থক্যটা ছিল যে আমি অ্যাকচুয়ালি অনেকগুলা যে কোচিং করা বা ওইরকম কিছুই করতেছিলাম না, এই প্রথম মোটামুটি হচ্ছে বেশ ভালো লাইফ লিড করতেছিলাম, কলেজে অনেক ভালো মতো সবকিছু পড়ানো হইতো, এন্ড আমি বেশ ভালো মতো ক্যাচ করতে পারতাম কলেজের যে পড়ানোগুলা। তো আমি যেটা বলবো সেটা হইতেছে আমি অনেক লেজি ছিলাম, যে কারণে আমি হচ্ছে ছোটবেলায় এক জিনিস হইতেছে দুইবার পড়ার মতো ধৈর্য রাখতে পারতাম না, সত্যি কথা বলতেছি। আমি পড়তাম হচ্ছে দ্বিতীয়বার বা প্রথমবার, অনেক সময় প্রথমবারেও পড়ছি পরীক্ষার আগে। স্কুল লাইফ এভাবে চলে গেছে যে কোচিং এ পড়ছি, কোচিং এ স্যাররা পড়াইছে, বাট নিজে থেকে যে পড়া বইয়ের জিনিসগুলা এগুলা হইতেছে দেখা গেছে মোস্ট অফ দ্য টাইম পরীক্ষার আগে পড়া হইতো, অথবা সারা বছর মিলায় একবার বইটা পড়া হইতো। সো পরীক্ষার আগে আমি
বারবার রিভাইজ দিতাম, এটা একটা আলাদা বিষয়। স্কুলের কথা বলতেছি। তো কলেজে হয়েছে কি যে, যেহেতু আমি মানে এক জিনিস কয়েকবার পড়ার আমার অভ্যাস নাই, সেহেতু আমি হচ্ছে সবসময় চেষ্টা করতাম কি যে কলেজেই অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা করার। তাতে হয় কি যে এক জিনিস অন্তত আমার ২ বার পড়া লাগতেছে না। ঠিক আছে? এটা অনেক হেল্পফুল হয়। আমি নোটটা একদম অ্যাকুরেটলি স্যাররা বোর্ডে যতটুকু লিখতেন বা মুখে যতটুকু বলতেন, ট্রাই করতাম একদম প্রিসাইজ নোট বানাইতে। কারণ পরে আমি ওইটাই রিভাইজ দিতাম। আমিও হইতেছে যে খুব বেশি শুরুর দিকে বই থেকে পড়ছি এমন না। যে অনেকগুলা বই ফলো করছি, ভালোমতো পড়তে পারছি। না, না, না। শুরুর দিকে ওরকম হয় নাই আসলে। আচ্ছা, আ তো এটা আমার হাফ ইয়ারলির পজিশন ছিল। হাফ ইয়ারলি। দেন আমি সেন্টআপ 1 যেটা, সেন্টআপ 1 এ আমার পজিশন আসে হইতেছে 87। আমি একটুখানি পিছায় যাই। এটা আমার সাথে হয়। আমি যদি হইতেছে খুব বেশি রিকগনিশন পেয়ে যাই শুরুর দিকেই, তাইলে আর আমি ইফোর্ট দেওয়াতে ঢিলামি শুরু করে দেই। যাই হোক, এটা মনে হয় অনেকের ক্ষেত্রেই হয়। দেন আমার পজিশন আসলো সেন্টআপ 2 তে 27th। আমি এটা আসলে আমার এক্সপেকটেশন এর অনেক বাইরে ছিল। কারণ আমি হচ্ছে ফিজিক্স পরীক্ষায় করছিলাম কি, লাইফে ১ম বার আমি আন্দাজে দাগাইছি। ১৫ টা আন্দাজে দাগাইছি, আমার ১৫ টা অবজেক্টিভ ভুল গেছে। এই সেন্টআপ 2 তে ফিজিক্স পরীক্ষায়। তো আমি অনেকদিন গিল্টে বাঁচতেছিলাম যে অনেক গিল্ট, মানে আমার লাইফে আমি কি করে ফেললাম এটা? এইভাবে তো আমার জীবন শেষ হয়ে যাবে। আমার তো জীবনে আর কিছু নাই। এরকম একটা অবস্থায় চলে গেছিলাম। পরে অনেকদিন মাকে হইতেছে জ্বালাইছি এই নিয়ে যে, "আমার তো জীবনে কিছু হবে না। দেখো আমি কিছু করতে পারব না।" তো অন্য অন্য অনেকে হইতেছে বলে যে বাবা-মা টক্সিক, অমুকে টক্সিক, এই ওই। আমার লাইফের সবচেয়ে টক্সিক মানুষ আমি নিজেই ছিলাম। আমি নিজেই হইতেছে মানে অনেক কিছু ক্ষেত্রে বলা যায় যে পেসিমিস্টিক, আবার কিছু ক্ষেত্রে বলা যায় খুবই অপটিমিস্টিক। এই যে একটা পরীক্ষা হয়ে যাবে, আমি জানি যে আমি পরীক্ষা কেমন দিছি। আমি অনেক ভালোমতো প্রিসাইজ প্রেডিকশন করতে পারি যে কেমন কি গ্রেড আসবে। অ্যান্ড এটা বললে অনেকে ভাবে যে এটা মনে হয় পেসিমিস্টিক। এটা কিন্তু পেসিমিস্টিক না। মানে এটা পেসিমিজম না। আমি অ্যাকচুয়ালি প্রিডিক্ট করতে পারতাম আমার ছোটবেলা থেকেই যে আমি কি লিখছি, কতটুক লিখছি, এটার উপরে অমুক টিচার, আমি যদি জানি যে কোন স্যার খাতা দেখতেছেন, কোন ম্যাম খাতা দেখতেছেন, তার অ্যাটিটিউড কেমন, তাহলে আমি বেশ ভালো মতো প্রিডিক্ট করতাম যে আচ্ছা এরকম এরকম মার্ক উঠবে, এই হবে, আমার এটা হবে। আর আমার সাথে যারা হচ্ছে মোটামুটি সেম ব্যাটেলে আছে, আহ, আমি যদি হইতেছে এই ওয়ার্ডটা ইউজ করে অনেকে পছন্দ করে না, রাইভাল। আমি বলি যে রাইভালরি ইজ দ্য বেস্ট ফ্রেন্ডশিপ। কারণ হচ্ছে তুমি হইতেছে তোমার ফ্রেন্ডকে পুশ করতেছো তোমার চেয়ে ভালো হওয়ার জন্য, আবার তোমার ফ্রেন্ড তোমাকে পুশ করতেছে তার চেয়ে ভালো হওয়ার জন্য। দুইজন একে অপরকে পুশ করতে পারতেছো, বা তোমরা বলো যে নিজেরাই নিজেদেরকে পুশ করতেছি, কারণ আমি দেখতেছি আমার ফ্রেন্ড পারতেছে, আমাকেও পারতে হবে, কারণ আমি ওর সাথে তো চলতে চাই। সো যাই হোক, মানে এটা হচ্ছে একটা কার্টুন সিরিজ দেখতাম, বেইব্লেড, মেটাল সিরিজটা পুরাটা দেখছি আমি। তো ওইখানে হচ্ছে জিঙ্গা নামে, জিঙ্কা বা জিঙ্গা নামে একজন ক্যারেক্টার থাকে, আর তার সাথে কিওইয়া নামে একটা ক্যারেক্টার থাকে। সো কিওইয়া হইতেছে নিজের হোল লাইফ ডেডিকেটই করে দেয় যে জিঙ্গাকে বিট করা লাগবে এটার জন্য। সো অনেকের কাছে এটা অনেক মানে লাইফলেস মনে হতে পারে যে এটা কেমন কথা, বাট ইটস অ্যাকচুয়ালি এটা অনেক হেল্পফুল হইতে পারে অনেকের ক্ষেত্রে। সো যাই হোক, আমার সেন্টার টু তে এই পজিশনটা আসে, এন্ড আমাকে হচ্ছে ওই যে যেটা বললাম যে আমি অনেক মানে সেন্টি খেয়েছিলাম অনেক দিন, যে আমার জীবনে এটা কি করে ফেললাম, 15টা অবজেক্টিভ আন্দাজে দাগাইলাম, একটাও হইলো না। সেটা একটা গুড লেসন যে আন্দাজে দাগাইলে কিন্তু অবজেক্টিভ হয় না। এন্ড অ্যাডমিশনে অনেক জায়গায় এমসিকিউ আছে, কেউ হইতেছে এই যে আন্দাজে দাগাইলাম তাতেও তো কিছু না কিছু হবে, এই আইডিয়া হইতেছে নিয়ে কেউ অ্যাডমিশনের পরীক্ষা যায়ও না, বুঝছো? যাই হোক, মানে এত বাজে, আমি জাস্ট আন্দাজে দাগাইছিলাম, ইভেন আমি অপশন গুলাও দেখি নাই, আমি জাস্ট র্যান্ডমলি দাগাই গেছি। এটাকে আন্দাজে দাগানোও বলে না, এটা হচ্ছে প্রচুর ফুলিশনেস ছিল। যাই হোক, সো ওভারঅল পজিশন আমার আসছিল হচ্ছে এনডিসি তে 55th, এই সব তিনটা মিলায়া। তো উদ্ভাস একটা এনডিসি টপ 100 ব্যাচ করে, এনডিসি টপ 100। এনডিসি টপ 100 কে বলা যায় যে তুখোর ব্যাচের মতো। তারা হচ্ছে অনেক ভালো সার্ভিস দেয় ওখানে, বা বলা যায় অনেক দীর্ঘক্ষণ নিয়ে সময় নিয়ে এদেরকে পড়ানো হয় এন্ড অল। এন্ড আনলাকিলি বা আনফরচুনেটলি আমি হচ্ছে এটার সুবিধা পাই নাই, কারণ আমরা হচ্ছে ওই যে করোনার ব্যাচ, অটোপাস ব্যাচ। সো আমাদের সময় হচ্ছে সবকিছু অনলাইনে চলে যাওয়া লাগছে। সারা দেশে লকডাউন ছিল, মানসিকভাবে পুরা বিধ্বস্ত ছিলাম। তো যাই হোক, তুখোর ব্যাচ আর আমার কপালে জোটে নাই। সো এটা ভালো হয়েছে না খারাপ জানি না, তুখোর ব্যাচ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। অনেকে বলে যে আমরা তুখোর ব্যাচে গেছি, ১-২ ঘন্টা ক্লাস করেই বুঝতে পারছি এটা আমার জন্য না, আমরা হচ্ছে ছেড়ে দিছি। সো হইতে পারে আমিও ওর মধ্যে হইতে পারতাম। বাট আমার যেহেতু একটা স্বভাব আছে যে আমি ক্লাস হইলে সেটা অনেক ভালো মতো ফলো করি, হয়তো আমি ছাড়তাম না। আচ্ছা, যাক, বলা যায় না।
আমার এখনো মনে আছে যে আমার অনেক ফ্রেন্ডদের নিয়ে ওরা বলতো যে, দেখ তুই হচ্ছে টপ 100 এ আছিস, তোকে তুখোর ব্যাচে পড়াইতেছে, আমি টপ 100 এ নাই, আমাকে পড়াইতেছে না। এটা তো ঠিক না, কারণ পেমেন্ট তো সেম নেওয়া হইতেছে, তাই না? তো আমি ওই সময় আমরা অনেক কিছু নিয়ে আর্গুই করতাম। আমার কাছে মনে হয়েছিল যে না, টপ 100 এ যাদেরকে রাখছে হয়তো এটাও একটা সুবিধা, আবার এটাও একটা অসুবিধা, কারণ আমার বাসায় তো পড়ার টাইম হয়তো পাইতেছে না, বা হইতে পারে যে টপ 100 এর বাইরের যে লোকজন আছে তারা হয়তো এখানে থাকলেও হইতেছে ওই যে পলায় যাওয়ার কেসগুলা, সেগুলা হইতে পারতো। সো উই নেভার নো যে আসলে কি হইতে পারে। আচ্ছা, সো আচ্ছা যাই হোক, এগুলা আমার কথাবার্তায় বা পার্সোনাল বিলিফের জায়গা থেকে একটু সরে আসি, একটুখানি কথা বলে। সো আমার এখনো মনে আছে যে বুয়েটের যখন যেদিন রেজাল্ট দিবে, আমি হইতেছে খুব, কেন জানি আমার কাছে আমার টার্গেট ছিল যে বুয়েটে যেন সিএসসি আসে, কারণ ওটা আমার ফার্স্ট চয়েস মানে ছিল। আমি অলরেডি মেডিকেলে ভর্তি ছিলাম, তো আমি অনেক কিছু ভেবে দেখছিলাম যে আমি যদি হচ্ছে সিএসসি নেই তাহলে অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো, এই হবে ওই হবে। তো যাই হোক, ওইগুলা হয়েছে কি হয় না এই ভিডিওতে কথা বলবো না ওগুলা নিয়ে। তো দেখা গেছে আমি হচ্ছে ওই যে যেদিন রেজাল্ট দিবে কয়েকদিন ধরেই তো হাইপ থাকে যে আজকে মনে হয় রেজাল্ট দিবে, আজকে মনে হয় দিবে, আরে আমি জানি আজকেই দিবে। সো এরকম হাইপ ছিল। তো আমি হচ্ছে সকালবেলা মানে বাথরুমে ছিলাম, আহ প্রার্থনা করতেছিলাম ভগবানের কাছে যে ভগবান আমার যেন কোনো একটা র্যাঙ্ক রিপিট হয়ে যায় বুয়েটে। র্যাঙ্ক রিপিট হইলে অনেক ভালো হবে, মানে যেই র্যাঙ্ক গুলো অন্তত 120-এর মধ্যে আছে বা 140-এর মধ্যে হচ্ছে, ডিউ র্যাঙ্ক ছিল 137। এটাকে প্রবাবলি অনেক, এই নাম্বারের একটা বৈশিষ্ট্য আছে, ভালো ভালো বৈশিষ্ট্য আছে। সো আমার মনে হয়েছিল যে 137 আসলেও সিএসসি চলে আসবে শিওর। তো আমি প্রার্থনা করতেছিলাম যে আমার মেডিকেলের র্যাঙ্ক বাদে হইতেছে লাইফে যতগুলা র্যাঙ্ক পাইছি তার একটা হচ্ছে রিপিট হইলে বেশ ভালো হয়। সো আমি ওই দিন রাতে মানে মুভি দেখতেছিলাম, আমি অনেক মুভি দেখি অ্যাকচুয়ালি। মুভি, তারপরে কার্টুন, আমি মনে হয় কার্টুনের নাম অলরেডি নিয়েও ফেলছি। যাই হোক, মুভি কার্টুন এগুলো আমি অনেক বেশি দেখি, অ্যান্ড সিরিয়ালও দেখি। খেলাধুলা একটু কম দেখি আবার। সো নট অ্যান আইডিয়াল বাংলাদেশি বয় ফিগার। এনিওয়েজ, তো আমি হচ্ছে এই যে প্রার্থনা করতেছিলাম যে ভগবান যেন একটা র্যাঙ্ক রিপিট হয়ে যায়, একটা র্যাঙ্ক রিপিট হয়ে যায়, আমি যেন হচ্ছে বুয়েট সিএসসি পড়তে পারি। খুব ভালো হয়, এইটাই আমার জীবনে একমাত্র গোল আপাতত। এটা যদি হয় আমি হচ্ছে অনেক ভালো হয়ে যাব, অনেক পড়ালেখা করব। মানে জিনিসটা চিন্তা করে দেখো, আমি হইতেছে এটা মানে বলতেছি নিজেকে, মানুষজন আমরা হচ্ছে অনেকের থেকে শুনছি যে রেজাল্ট ভালো হইলে বলে যে বাবা বাইক কিনে দিবে, বাবা আহ, ফোন কিনে দিবে, বা কেউ এইটা কিনে দিবে, কেউ ওইটা কিনে দিবে। সো আমার লাইফে ছোটবেলায়, খুব ছোটবেলায় আমি হচ্ছে একটা খেলনা প্রবাবলি একজনের কাছে চেয়ে ফেলছিলাম। তো খুব ছোট, আমার মনে হয় 7-8 বছর বয়স। তো সেই বয়সে সে আমাকে কিছু একটা বলছিল, যেটার ইফেক্ট এমন হয়েছে আমি আমার হোল লাইফে কখনোই মানে কারো কাছে কিছু চাই নাই। আমি হয়তো বা কোনো ফ্রেন্ডকে বলতে পারি ভাই ট্রিট দে, বা সামথিং, যে কোনোদিন আমার একটা ছবি এঁকে দাও, এরকম কিছু একটা বলতে পারি কাউকে ফ্রেন্ডদের মধ্যে। কিন্তু আই অ্যাকচুয়ালি ডু নট মিন দ্যাট, মানে তারা আমাকে না দিলেও আমার তেমন কিছু, মানে তাদের প্রতি কোনো ক্ষোভ নাই বা কোনো ধরনের কিছু নাই। বাট ওই ছোট বয়সে আমি যখন হচ্ছে চাইছিলাম, আমি জেনুইনলি চাইছিলাম, আমি ভাবছিলাম আমাকে যদি একটা খেলনা দিত কত ভালো হতো। তো যাই হোক, আমি ওই ওর পর থেকে হচ্ছে জেনুইনলি কারো কাছ থেকে কিছু চাই নাই। বাট ওই যে আমি মনে হয় একবার বলে ফেলতেছিলাম না, আমার স্কুলে একবার ফার্স্ট হয়েছিলাম, সেখান থেকে কাহিনী আলাদা হয়ে গেছে। জিলা স্কুলে ফার্স্ট হওয়ার পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি টুতেও ফার্স্ট হয়েছিলাম, বাট জিনিসপত্র চেঞ্জ হয় না, কারণ টুতে হইতেছে আমি বিলিভ করতাম জীবনে একটা জিনিস একবার হইলেই হয়। ফার্স্ট একবার হয়েছি, এর পরের বার সেকেন্ড, পরের বার থার্ড, মানে ডাউনফল তো ডাউনফলের উপরে। ক্লাস 2 অনেক ছোট বাচ্চা। যাই হোক, এছাড়া হইতেছে ওই ক্লাস 2 এ বা 1 এ আমি একটা বৃত্তি পরীক্ষা দিছিলাম ঝালকাঠি গিয়ে। আমার মানে সে সময় পা ভাঙা ছিল। নরমাল মানুষ হইলে, যারা হচ্ছে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ, তারা পা ভাঙা নিয়ে আমি জানি না ওই বৃত্তি পরীক্ষা কেউ দিছে কিনা। তা আমি দিছি, আমার মনে হয় ওই বৃত্তি পরীক্ষায় কিছু আসে নাই। যাই হোক, তো আমি হচ্ছে তারপরেও মানে এই যে ওভারঅল বলতেছিলাম আর কি, যে এনডিসি, ডিইউ, তারপরে অন্য লাইফের স্টেজ, যেমন স্কুলে তো 1 থেকে 10-এ ছিলাম বিজেডএস এ, মানে বরিশাল জেলা স্কুলে, বা ক্লাস 2 তেও, ক্লাস 1, তারপরে আহ, আমি হচ্ছে ওই যে প্লে নার্সারি, ওই দুইটাতেও ছিলাম।
10 এর মধ্যে মোটামুটি। তো আমি বলতেছিলাম আরকি যে কোনো একটা র‍্যাংক হচ্ছে বুয়েটে রিপিট করায় দাও ভগবান। তাইলে আমি হচ্ছে আমার তো কিছু মানে অত চাওয়া পাওয়া নাই কোনো কিছুর লাইফে। যে এরপরে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, কিছু না। আমি বলতেছি যে আমি তাইলে হইতেছে ইউনিভার্সিটিতে উঠে আরো, আরো হইতেছে এফোর্ট দিয়ে পড়াশোনা করব। অনেক ভালো মতো পড়াশোনা করব। সোশ্যাল মিডিয়া বয়কট করে দিব। মানে যত ভালো হওয়া যায়। আমি হচ্ছে কার্টুন দেখব না, মুভিজ দেখব না। আমি হইতেছে গান-টান শুনেও টাইম নষ্ট করব না। খুব পড়ালেখা করব। তারপর হচ্ছে বিএসসি শেষ হলে এমএসসি, এমএসসির পরে পিএইচডি, পিএইচডির পরে হচ্ছে রিসার্চ করে ফাটায় ফেলাবো। আর লাইফে কিছু লাগবে না। জাস্ট পড়ালেখা আর পড়ালেখা। যাই হোক, এইসব কথা বলতে, বলতে এই তো সকালে বলতেছিলাম। রাতে হইতেছে আমি যখন মানে রেজাল্ট দিবে, তখন হইতেছে আমি মানে ভাবতেছি আ যে কি করা যায়? আমি হইতেছে ডিউর আগে অনেক টেন্স ছিলাম। ডিউ রেজাল্টের আগে। মেডিকেলের রেজাল্টের আগে আমি ২ রাত টানা হইতেছে আ পুরাই অস্বস্তিতে ছিলাম। আমি বুঝাইয়া বলতে পারব না। কারণ মেডিকেল নিয়ে আমার খুবই বেশি ফ্যাসিনেশন ছিল। এই কথাটা বললে এখন মনে হয় যেন মিথ্যা কথা বলতেছি। কারণ পড়তেছি ইঞ্জিনিয়ারিং নিয়ে। যাই হোক, তো ওই রাতে হইতেছে আমি আ কিরিটি রায়, তারপর ব্যোমকেশ, তারপরে আরো কিছু হচ্ছে ইউটিউবে এভেইলেবল আ গোয়েন্দা কাহিনী টাইপের যে সিনেমাগুলা ছিল ওইগুলা দেখতেছিলাম। তো পরে হইলো কি হঠাৎ করে তো রেজাল্ট দিল। আমি হচ্ছে আ র‍্যান্ডমলি আমার মনে হইছে যে এখন মনে হয় রেজাল্ট দিছে। আমি হচ্ছে এখন মনেও নাই টাইম কখন কয়টা বাজছিল। বাবা অলরেডি ঘুমায়ে পড়ছে। আমার মুভিগুলা মোটামুটি শেষ হইছে। ২-৩ টা মনে হয় মুভি দেখছি। আমি অনেক বেশি মুভিখোর। মানে আমি পুরা তুখোড় মুভিখোর। মানে আমার চেয়ে বেশি মনে হয় না আমার হোল ব্যাচে কেউ মানে মুভি দেখছে। মানে সংখ্যায়, কোয়ালিটিতে হয়তো বেটার জিনিস তারা দেখতে পারে। বাট আমি সংখ্যায় অনেক বেশি দেখছি। তো আমি হইতেছে হঠাৎ করে আমার মনে হইলো যে এখন মনে হয় রেজাল্ট দিছে। তো আমি করলাম কি লগইন করলাম বা ঢুকলাম আরকি সাইটে। এখন দেখি যে সত্যিই রেজাল্ট দিছে। রেজাল্ট দেওয়ার পরে হইতেছে আমি আমার একটু সামনে যাই তো। আমার বুয়েট র‍্যাংকটা হইতেছে দেখলাম। বুয়েট র‍্যাংক দেখলাম। আমি হইতেছে খুবই জোরে মানে কি বলবো? যে চিৎকার দিছি, নাচছি। আমি আমার লাইফে এনডিসির হইতেছে যখন মানে ভর্তি পরীক্ষা হইছে, রেজাল্ট দিছে। যখন চান্স পেয়েছিলাম এই সেইম আনন্দটা ছিল। কারণ আমার এনডিসি নিয়েও অনেক মানে বহু বছরের ফ্যাসিনেশন ছিল। সো বুয়েটে যখন হইতেছে রেজাল্ট দিল, দেখলাম আমার আসছে 55th। আমার রেজাল্ট দেখার পরে আমি মনে হয় আমার মানে ক্লোজ ফ্রেন্ড বুয়েটেও 2nd হইছে। তো আমি ওর রেজাল্টটা দেখছিলাম অ্যাকচুয়ালি এরপরে। অ্যান্ড মনে হয় ওই সেইম জায়গারই কাছাকাছি জায়গায় আমি দেখছিলাম যে, যে ফার্স্ট হইছে তার রেজাল্টটাও ছিল সিয়ামের। আমি ওইটা নিয়েও অনেক ইন্টারেস্টেড ছিলাম। কারণ আমাদের বছর সিয়াম হইতেছে আমি মনে হয় কোথাও মানে কোনো না কোনো ভিডিওতে বলছি যে আমি অনেক কিছু প্রিডিক্ট করতাম এন্ড আমার প্রিডিকশন অনেক ভালো মতো মিলতো। আমি নিজেও জানি না যে মানে এত ভালো কারো মিলে কিভাবে। সো আমি ডিউতে একটা প্রিডিক্ট করছিলাম যে হাইয়েস্ট স্কোর প্রবাবলি এত হবে। তো একটা ছেলে হইতেছে আমি হঠাৎ করে দেখলাম সে এর চেয়েও বেশি পাইছে। মানে আমি তো বেশ অপটিমিস্টিক হয়েই প্রিডিক্ট করছি যে মার্ক এমন এমন হবে, এমন এমন উঠবে। কেউ এর চেয়েও বেশি পাইছে। আমি মানে থ্রিলড ছিলাম। আমি হইতেছে পুরো অবাক ছিলাম সিয়ামের ডিউর রেজাল্টে। তারপরে তো হইতেছে সিয়ামকে নিয়ে অনেকগুলা পোস্ট আসলো যে আইওটিতে ফার্স্ট, ডিউতে ফার্স্ট, বুয়েটে ফার্স্ট হইলো। সিকিউরিটিতে থার্ড হইছিল ও। সিকিউরিটিতে আমাদের সময় সৌমিক দাশগুপ্ত নামে একজন ফার্স্ট হইছিল। সে হইছিল বুয়েটে 54th। না আমার এক সামনে। আর আমি বুয়েট নিয়ে হইতেছে বুয়েটের পরীক্ষা দিয়ে আমার এক ফ্রেন্ড ও হইতেছে দেখাইছিল যে বুয়েটে বাইজুস থেকে কমন আসছে। বুয়েটে একটা প্রশ্ন আসছে কেমিস্ট্রিতে সরি ফিজিক্সে যেটা হচ্ছে বাইজুস থেকে কমন পড়ছে ইন্ডিয়ার একটা আহ, কি বলে প্ল্যাটফর্ম আর কি বর্তমানে যেমন এসিএস এন্ড অল বা আন একাডেমির মতো বিভিন্ন প্ল্যাটফর্ম সো বাইজুসের ওই প্রবলেমটা ছিল মানে আমি হইতেছে এএপি পাঠশালাতে কিছু পরীক্ষা দিছিলাম একাডেমিক অ্যান্ড একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা এএপি ফজলে রাহাত ভাইয়া নামে এক ভাইয়া হইতেছে এটাকে শুরু করছিলেন প্রবলি এটার ওনাদের একটা বিশাল লাইব্রেরি আছে এপি লাইব্রেরি ডট ওআরজি যেখানে প্রবাবলি ওআরজি আছে কিনা সরি ভুল হতে পারে যেখানে অনেক অনেক রিসোর্স আছে তো আমি হইতেছে লিঙ্ক গুলা দিয়ে দিব না যে এই রিসোর্স গুলা মোটামুটি আমি ফলো করছিলাম এন্ড এই যে এএপির
রিসোর্স গুলাও হইতেছে লিংক দিয়ে রাখবো না ডেসক্রিপশনে, কেউ দেখো, অনেক কাজে লাগতে পারে। মানে যারা হয়তো বা কোনো কারণে দেখছো যে বইটা কিনতে পারতেছো না বা বইটা এখন অ্যাভেলেবেল নাই, ধরো আমি বললাম যে উদ্ভাসের কনসেপ্ট বুক পড়ো, সেই কনসেপ্ট বুক কিন্তু এই যে এপি পাঠশালার লাইব্রেরিতেই পেয়ে যাবা। বা আমি বললাম যে অমুক স্যারের বই পড়ছিলাম, এটা অনেক কাজে লাগছিল, সেটা পড়তে পারো আর কি। ঠিক আছে, এখানে অনলাইনেও সব পেয়ে যাবা, মোটামুটি অনেক কিছু পাবা আর কি। তো বাইজুসে একটা প্রবলেম দিছিল থার্মোডাইনামিক্সে। বেসিক্যালি ওই যে আমরা 9-10-এ পড়ি না, এম এস ডেল থিটা, গৃহীত তাপ সমান বর্জিত তাপ, ওইটা দিয়ে হচ্ছে একটা ম্যাথ করা লাগে, বেশ সহজ একটা ম্যাথ ছিল, যদিও আমার ওইটা ভুল গেছিল। তো আমার এক ফ্রেন্ড রাফিউল ইসলাম নামে, ওকে হইতেছে এনডিসি তেই চিনছিলাম, এন্ড দেখছিলাম আর কি যে জেএসও দিছে। আমি এক টাইমে জেএসও অ্যাটেন্ড করছিলাম, সো প্রবাবলি ও জেএসও ক্যাম্প করছে, এই জিনিসটা খেয়াল করছিলাম। এন্ড আমরা নটরডেম ম্যাথ ক্লাবে ছিলাম। অনেকে বলে যে ক্লাবিং করার টাইম পাই না, বা ক্লাবিং করলে তো পড়াশোনার ক্ষতি হতে পারে, বাট এনডিসি ম্যাথ ক্লাবের কিন্তু দেখা গেছে মোস্ট অফ দ্য প্যানেলিস্ট তারা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছে বা বিদেশে চলে গেছে, খুব ভালো অবস্থায় আছে আর কি। আমাদের বছর থেকে তাসমিম রেজা ছিল, এমআইটিতে চলে গেছে। দেন রাফি মাহমুদ ছিল, ও হচ্ছে বিদেশে চলে আছে, মানে বিদেশে আছে। দেন আরো অন্যরাও সবাই মোটামুটি ভালো, আও ভালোই আছি আমরা। তো রাফিউল ইসলাম, ওকে হচ্ছে খেয়াল করছিলাম, ও হচ্ছে ওই যে একটা যদি কি বলে আলোর যে রিফ্লেকশন, এটা ক্লাসে বুঝে মানে আমাদের এনডিএমসি তে বুঝাইতেছিল। তো এগুলো তো সবই অ্যাকচুয়ালি ম্যাথ, মানে ফিজিক্সের বেশিরভাগ জিনিসটা অ্যাকচুয়ালি ব্রেকডাউন করলে ম্যাথই আসবে। সো রাফিকে এইটার কারণে চিনতাম, প্লাস একটা হচ্ছে খুব পছন্দের ভিডিও ছিল আমার, 3 ব্লু 1 ব্রাউনের, সেইটাকে রাফি হচ্ছে বাংলায় লিখছিল। মানে রাফির প্রতি আলাদা একটা রেসপেক্ট ছিল, অনেক বড়। যাই হোক, সো রেজাল্টটা দেখার পরে পরে দেখি যে রাফিউল ইসলাম আসছে 56th। মানে এই জিনিসটা এত কাকতালীয় যে কিভাবে ভাই, আমি আমার পরীক্ষার পরে পরীক্ষা নিয়ে, যে পরীক্ষা খারাপ হয়েছে, আমি তো অনেকবারই মনে হয় বিভিন্ন ভিডিওতে বলছি আমার বুয়েটের পরীক্ষা আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক খারাপ হয়েছে, অনেক অনেক খারাপ, মানে আমি এটা মুখে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, আবার সবাই বলবে যে ভাই আবার কমপ্লেন করতেছে, অনেক কিছু হয়েছিল আর কি বুয়েটের ওই পরীক্ষাটাতে। তো যাই হোক, ওর ওর কাছে গিয়ে আমি হচ্ছে বলতেছিলাম যে আমার যদি হইতেছে এনডি, মানে বুয়েটের যদি আমি 120তম হই তাইলেই আমার জন্য এনাফ, কারণ সিএসসি কনফার্ম, আমার সিএসসি লাগবে, লাস্ট ম্যান হয়েও যদি সিএসসি তে ঢুকতে পারি, দ্যাটস এনাফ ফর মি। সো ও বলছে, ও একটা পোস্ট দিছিল বাইজুস রিলেটেড, যে বাইজুস থেকে এই যে থার্মোডাইনামিক্স এমএস ডেল থিটার ম্যাথটা দিয়ে দিছে হুবহু বুয়েটে। ঠিক আছে, তো ওর আসলে হচ্ছে 56, আর আমি পরে খেয়াল করলাম আমি হচ্ছে গ্রুপ 4-এ ছিলাম এনডিসি তে, 57তে আমার গ্রুপ 4-এর হচ্ছে মুবাশির হইতেছে, মুবাশির, ও আসছিল। ও হচ্ছে দেখছিলাম যে শান্তশিষ্ট একটা ছেলে। তো আমি ওকে মানে ভর্তির দিন জিজ্ঞেস করছিলাম যে তুমি সিএসসি নিছো, আমি তো জানিও না যে তোমার সিএসসি নিয়ে প্যাশন আছে বা সামথিং। যাই হোক, তো আর রাফির প্যাশন ছিল হচ্ছে ফিজিক্স, মোস্ট অফ দ্য টাইম ওইটাই বলছিল। এন্ড আমি যেটা বললাম ওই যে এনডিএমসি তে ও ফিজিক্স এর একটা জিনিস ম্যাথমেটিক্যালি বোঝানোর ট্রাই করতেছিল, হুইচ ইজ রিয়েলি নাইস। আচ্ছা, সো এই কথাবার্তাগুলো তো থাকবেই। আমি যেটা বলার জন্য আজকে ভিডিওটা বানাইছিলাম, সেটা হচ্ছে একজন টপার টপ করে কারণ অ্যাকচুয়ালি তাকে লাক ফেভার করে। লাক কেন ফেভার করে? সে অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স গুলা ফলো করে, সে সেগুলাকে প্রপারলি পড়ে, তার কাছে একটা প্ল্যান থাকে যে কিভাবে পরীক্ষায় আমি লিখবো, বা পরীক্ষায় কি কি আসতে পারে সেগুলো সে প্রিডিক্ট করে রাখে। যেমনটা আমি বললাম যে আমার প্রিডিকশন পাওয়ার বেশ ভালো ছিল। একটা টাইমে আমি হইতেছে অ্যাকচুয়ালি আমার বেশ কয়েকটা পরীক্ষার প্রশ্ন আমি প্রিডিক্ট করছিলাম, এন্ড লাইফে একদম কাছাকাছি আসছে। মানে দেখা গেছে এমন খুব কম মানুষ হবে যারা হয়তো একটা বা দুইটা রচনা পড়েই জীবন পার করে ফেলছে, বা একটা বা দুইটা ভাব সম্ভাষণ, মানে কোনো কিছুই 2-3টার বেশি না, এমন পড়েই হচ্ছে জীবন পার করে ফেলছি। ওই যে এসএসসি, দেন এইচএসসিও পার করতাম হয়তো, যদি হইতো আর কি। সো আমরা হইতেছে এই যে বলি যে প্রিডিক্ট করতে পারি ভালো মতো পরীক্ষার প্রশ্নগুলা, যে কারণে অলরেডি আসলে পরীক্ষার মানে পরীক্ষাটা অলরেডি ব্রেনে একবার দেওয়া হয়ে থাকে, এক্সাম হলে গিয়ে জাস্ট এক্সিকিউট করা হয়। ঠিক আছে, আচ্ছা, আর হইতেছে একটা একজন টপারের উচিত লাইফে ডিসিপ্লিন হওয়া, বাট অ্যাকচুয়ালি আমি অলরেডি মেনশন করে ফেলছি, আমি অ্যাকচুয়ালি অত বেশি ডিসিপ্লিনড ওয়েতে জীবন যাপন করতে পারি নাই। এটার একটা রিগ্রেট আছে, আবার তেমন নাইও বলা চলে, কারণ প্রত্যেকটা মানুষ আসলে সেম ভাবে বড় হবে না। ঠিক আছে, আর আমি এই টপার ওয়ার্ডটা
মানে ইউজ করতেছি জাস্ট স্কুল আর কলেজের জন্য, এটা কিন্তু আবার ভার্সিটির জন্য না। মানে আমার মানে আমাকে যদি এই জায়গায় কেউ প্লেস হোল্ডার হিসেবে ভাবো যে আমি নিজের বৈশিষ্ট্য বলতেছি টপারের, তাইলে অ্যাকচুয়ালি মানে এটা ভার্সিটির জন্য বলতেছি না। বাট হ্যাঁ, এটাও বলা চলে যে ভার্সিটিতেও এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? দেখো আমি হইতেছে একটা টাইমে মানে সোশ্যাল মিডিয়া অনেক বেশি ইউজ করতাম। মানে এত বেশি যেটা হইতেছে ভাবা যায় না। আমি বললাম তো আমি এত বেশি মুভি দেখছি বা এত বেশি কার্টুন দেখছি, যেটা হয়তো বা নরমাল মানুষ বা কেউ যদি শোনে তার কাছে মনে হবে ভাই এই মানুষ থেকে দূরে থাকা উচিত। না এই কোন লেভেলে দেখতেছে এগুলা? এত কিছু দেখে আবার পড়তেছে কখন? এটা মনে মনে হইতে পারে অনেকের কাছে। তো একটা টাইমে আমি সোশ্যাল মিডিয়া অনেক বেশি ইউজ করতাম। সো আই থট যে আমার যেটা উইকনেস, why not মেক দ্যাট মাই স্ট্রেংথ, ওয়ান অফ মাই স্ট্রেংথস। সো আমি করলাম কি, আমি দেখতাম যে আমি দেখতাম হইতেছে যে আমাকে আমার ফ্রেন্ডরা বা অন্য কারো স্যাডনেস এগুলো অনেক ইফেক্ট করে। মানে আমি বুঝায়া বলতে পারবো না যে আমার আশেপাশে অন্য কেউ হচ্ছে কষ্টে থাকলে আমি এটা মানে আমি পুরা কষ্টে চলে যাই যে আচ্ছা আমার লাইফে মনে হয় খারাপ কিছু হইতেছে, আমি হয়তো বা খেয়াল করতেছি না, বাট আমার এক ফ্রেন্ড এত কষ্টে আছে এই ওই। বাট আমি পরে খেয়াল করলাম যে আমার অ্যাকচুয়ালি এটা মানে আমি কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারবো না যে আরেকজনের জীবনে কি হইতেছে। আমি হয়তো বা খারাপ ফিল করতে পারবো কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারবো না। দেন আরেকটা জিনিস হচ্ছে চিন্তা করে দেখছিলাম যে অনেকে হইতেছে এমন কিছু পোস্ট করে যেগুলো হইতেছে মানে বেশ ফানি লাগে, ভালো কথা, বাট দেন নিজেরও শেয়ার দিতে ইচ্ছা করে। আমি এমন অনেক অদ্ভুত পোস্ট শেয়ার দিছি যেগুলো হয়তো দেওয়া উচিত হয় নাই। যাই হোক, সো সার্কেল অফ কনসার্ন আর সার্কেল অফ কি বলা যায়, কন্ট্রোল সামথিং, এরকম কিছু একটা বলে দেই। সো কোন কোন জিনিসটা আমার কন্ট্রোলে আছে আর কোনটা নাই, এইটা আমাদের হচ্ছে একটু খেয়াল রাখা উচিত। অ্যান্ড আমাদের যদি মানে সবচেয়ে ভালো হয় যে সার্কেল অফ কনসার্ন যেটা হতেছে বড়টা, আর সার্কেল অফ কন্ট্রোল এটা যেন মানে মোটামুটি কাছাকাছি আসে। যত ছোট হওয়া পসিবল, মানে যত আহ, কাছাকাছি হওয়া পসিবল তত ভালো অ্যাকচুয়ালি। মানে এমন যদি হয় যে আমি অ্যাকচুয়ালি যা কন্ট্রোল করতে পারি সেটা নিয়েই আমি কনসার্ন, তাইলে হয়তো মানে কিছুটা মনে হবে যে এটা মনে হয় অনেক সেলফিশ একটা মেজার। অনেকেরই মনে হবে যে কি সেলফিশ একটা মানুষ, ছি নিজের বাইরে কিছু চিন্তা করে না। বাট আমি কি আসলেও মানে অনেক কিছু আমার বাইরে অনেক কিছু চিন্তা করে মানে বেশ পার্থক্য ক্রিয়েট করতে পারবো? আমি হচ্ছে ভেবে দেখছিলাম। তো সেই সময় আমি এখন একটু সরিও বলে নিতেছি। সেই সময় আমি করলাম কি যে আমার যেসব ফ্রেন্ডরা অনেক স্যাড পোস্ট করে, অনেক কষ্টে আছে, যাদের কষ্ট দেখে হইতেছে আমি আর চোখে দেখতে পারতেছি না, তাদেরকে হচ্ছে আনফলো করা স্টার্ট করে দিছিলাম। সরি ফর দ্যাট। অ্যান্ড আমি হইতেছে তখন আমাকে অনেক ফ্রেন্ডরা বিভিন্ন ফেসবুক গ্রুপে এমনি মানে পড়ালেখার কিছু হইতেছে, আমি তো নার্ড, তো মানে একদম পুরা স্বীকৃত নার্ড, মানে পড়াশোনাই করি, পড়াশোনাই ভাল লাগে, যদিও সিনেমা দেখি বললাম, দেন আর আদার কাজ তো সবাই করে। এটা মুখে বলা লাগে না যে ভাই আমার একটা টেনশন রিলিজের মেকানিজম আছে। টেনশন রিলিজের একটা মেকানিজম হতে পারে যে তুমি ফেসবুকে একটা উড়াধুরা পোস্ট করে আসলা, কি হবে তাতে? কিছুই হবে না। তুমি তোমার পড়া পরেরটা পড়ো। তোমার ব্রেন থেকে টেনশন তো রিলিজ করা দরকার। তাই না? সো মুভি দেখে হোক, যেভাবে হোক আমি সবসময় টেনশন লেস থাকারই ট্রাই করি যখন হচ্ছে অ্যাকচুয়ালি পড়াশোনার প্রিপারেশন নিতেছি। আচ্ছা, সো আমার অনেক ফ্রেন্ডরা এরা আমাকে অনেক হেল্প করছে আমার হোল লাইফে। এই যে ফ্রেন্ড অনেক ইম্পর্টেন্ট, বাট অ্যাকচুয়ালি মানে এমন হইলো যে লেটস সে যে অনেক মানুষ এমনও আছে আমাদের ফেসবুকে অ্যাড হওয়া যাদেরকে আমরা চিনিও না। সো তাদের জীবন দেখে কিন্তু আসলে খুব একটা লাভ নাই। সো এমন মানুষদেরও হচ্ছে পরে আনফলো করে দেওয়ার পরে আনফলো করে দিতেছিলাম। কেউ হচ্ছে খারাপ ভাবে নিতে পারে কথাটা, বাট এটা জাস্ট ওই আমি আবার পরে ফলো করি, এখন সবাইকে ফলো করি। মাঝে মধ্যে ইচ্ছা করে যে দেখি আমার ওই ফ্রেন্ডের কি অবস্থা, তখন আমি আবার সার্চ দিয়ে দেখতাম আর কি। কেউ এটা ভাববো না যে কখনোই কারো দিকে মানে নাই যে কাউকে দেখিই নাই বা সামথিং, জাস্ট পড়াশোনার জিনিস দেখছি সোশ্যাল মিডিয়াতে। সো আমি হচ্ছে আমাকে আমার ফ্রেন্ডরা এই যে বায়োলজি টার্স মিডিয়েম ব্যাটেলস অফ বায়োলজি এগুলো অ্যাড করছিল। অ্যান্ড আমি ইউটিউবে হচ্ছে আমার যে মানে মেডিকেলের যে বেসিক প্রিপারেশনটা এটা আমি নিছিলাম অন্যরকম পাঠশালা থেকে বায়োলজি পড়ে, আর এইখান থেকে গাইডলাইন গুলো নিয়ে যে বায়োলজি এটার্সে কিছু বলতেছে, মেডিএইমে ব্যাটেলস অফ বায়োলজিতে। ঠিক আছে? আমি মনে হয় আরো একটা ভিডিওতে বলছি আমি আমার মেডিকেলের পরীক্ষার 15 দিন আগে হচ্ছে আমি জানছিলাম যে কোনটা থেকে কয় মার্ক আসে। আমার এটা নিয়েও বেসিক আইডিয়া ছিল না। আমি আমার এক ফ্রেন্ডকে বলছিলাম কি যে বাংলা ইংলিশ থেকে আসে। সো ও আমাকে হইতেছে পরে বলছিল যে বাংলা ইংলিশ থেকে তো আসেই না, মানে সরি বাংলা থেকে তো আসেই না।
তুই কি আদৌ কিছু জানিস? তুই মেডিকেলে কি পরীক্ষা দিবি? ১৫ দিন পরে পরীক্ষা। দেন সিলেবাস পাঠাইলো। দেন অনেক কিছু আমার মানে মনে রাখতেও অনেক অসুবিধা হইতেছিল। অ্যাজ আই সেড আমি আমার ফ্রেন্ড মানে আমার উপরে আমার ফ্রেন্ডদের একদম পুরা কি বলা যায়? ঋণ রয়ে গেছে। ঠিক আছে? আ আমার এই ফ্রেন্ডের নাম হচ্ছে রুদ্রদীপ ঘোষ। যার কাছে আমি অনেক ঋণী। আমি হইতেছে মেডিকেল টাইমে আ ভালো প্রিপারেশন নিতে পারছিলাম বিকজ হি হেল্পড মি। ও হেল্প না করলে মেবি আমি একটা দিন এমন হয়ে গেছিল মেডিকেল প্রিপারেশন ১৫ দিনের প্রিপারেশন আমি অ্যাকচুয়ালি পড়ছিলাম ১৪ দিন। কারণ একদিন আমি হচ্ছে ওই যে ইসাক স্যারের ফিজিক্স বইটা খুলছি অ্যান্ড আমার কাছে মনে হইতেছিল আমি ফিজিক্স কোনোদিন পড়িই নাই। মানে ফিজিক্সের যে লিটারেচার মানে বইয়ের লেখা, বই থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। সো ওটা তো পড়া লাগবে, ওটা মুখস্থ রাখা লাগবে মেডিকেলের জন্য। সো আমি কখনো ওটা পড়িই নাই। আমার এরকম মনে হচ্ছিল। অ্যান্ড আমি হইতেছে একদিন পুরা ফ্রিক আউট করে আমার মনে হইছে সারাদিন আমি মনে হয় কিছু পড়তে পারি নাই। দেন আমাকে ও আবার মোটিভেট করছে। আমরা ওই টাইমে এই যে মেডিকেলের মাত্র ১৫ দিন আগে আমরা হইতেছে গান, কবিতা যাই হোক নিজেদেরকে পাঠাইতেছিলাম মেডিকেলের পড়া রিলেটেড, বায়োলজি রিলেটেড। কোন কিছু মনে রাখা যায় কিভাবে সহজে সেটা হইতেছে ও আমার জন্য দিত, আমি ওকে দেওয়ার ট্রাই করতাম কিছু। এইভাবে ২ জন মিউচুয়ালি পড়াশোনা করে হইতেছে ওই টাইমটা কাটাইছি। অ্যান্ড যেহেতু হচ্ছে গ্রুপ স্টাডির কথা বলতেছি আমার হোল অ্যাডমিশন ফেজে আমি মনে হয় ৩-৪ টা গ্রুপ খুলছিলাম। একটা মেডিকেলের জন্য, একটা আ আমার বইয়ের এই যে উদ্ভাসে যারা পড়তো, উদ্ভাসের একটা থাকে না যে উদ্ভাসের কিছু প্রশ্ন সলভ দেখেও বুঝি নাই। সেটা নিয়ে আলোচনা করার জন্য। দেন আরেকটা ছিল আমি মেডিকেল কলেজ সরোয়ার্দীতে ভর্তি হইছিলাম। সো সরোয়ার্দী থেকে যারা বুয়েটে পরীক্ষা দিবে তাদের নিয়েও একটা মানে গ্রুপ খুলছিলাম। মেসেঞ্জার গ্রুপ। যেটা আমি বললাম যে আমি অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করতাম। সো why not use it in a positive way? অ্যান্ড আমার যখন ওই যে এইচএসসি ফেজ চলে তখন হইতেছে আমি অনেকবার স্টোরি দিতাম যে ভাই কেউ কোনো ঝামেলা পড়লে কোনো ঝামেলা মানে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম বা ফিজিক্সের কোনো প্রবলেমে যদি আটকায় যাও তাহলে হচ্ছে আমাকে পাঠিয়ে দাও, আমি ট্রাই করব, নট লাইক যে আমি সলভ করতে পারবো বা পারবো না, আমি ট্রাই করব। যদি না পারি কেউ শিখাই দিবে আমাকে, আমি কাউকে অ্যাপ্রোচ করব শেখানোর জন্য। ঠিক আছে, এই যে শেখানোর কথা বলতেছি আমার আরেকটা ফ্রেন্ড ছিল, আছে, আহ ধ্রুব নাম আমার, আমি বুঝাইতে পারবো না। ও এখন ধ্রুব এখন ঢাবিতে আছে আর রুদ্র এখন বুটেক্সে আছে। সো ধ্রুব হইতেছে আমাকে হচ্ছে আমার ম্যাথ দিত অনেক। ঠিক আছে? ফিজিক্সের তারপরে হইতেছে আহ, আচ্ছা ইসে লিখি, বাংলায় লিখি। ধ্রুব হইতেছে আমার লাইফে ধ্রুব থাকুক এটা আমি অনেক চাইছিলাম। যে লেটস সে মানে আমরা বুয়েটাও একসাথে পড়ি এন্ড অল। আর আমার ইচ্ছা ছিল যে রুদ্র দীপ ঘোষ, আর ডি ঘোষ, যাই হোক থাক, ওই দিকে না যাই। সো ধ্রুব আমাকে অনেক বেশি ম্যাথ দিত, ফিজিক্স দিত, প্রবলেম সলভ করার ট্রাই করতাম। দেন আমার আরেক ফ্রেন্ড ছিল যে হইতেছে আমার থেকে প্রবলেম চাইতো। সো ও আবার আমার থেকে প্রবলেম চাইলে আমি আবার করতাম কি, আমাদের গ্রুপ 4 এর একটা গ্রুপ চ্যাট থাকে না? সব গ্রুপের বা ইসের একটা গ্রুপ চ্যাট থাকে সব স্কুল কলেজে। সো আমাদের গ্রুপ 4 এর একটা গ্রুপ চ্যাট ছিল। আমি ওই গ্রুপ 4 এর গ্রুপ চ্যাটে বলতাম, "ভাই আমার ফ্রেন্ড পাগল হয়ে গেছে। তোরা হচ্ছে কিছু ম্যাথ দে যাতে ওকে দিতে পারি, ও করুক।" আচ্ছা এই ফ্রেন্ডের নাম নিলে আবার ও কিছু খারাপ মনে করে কিনা কে জানে। যাই হোক আমার এই যে ফ্রেন্ডের কথা বলতেছি ওর তো এই যে আমি বুয়েটে আছি এটার অ- অনেকখানি ওর কারণেই। মানে আমি কেন আছি তাও জানি না। অনেকটা ওর কারণেই মেবি যে ও বুয়েটে পড়বে বলছিল ছোটবেলায়। আমি আরো কিছুদিন ওর সাথে পড়তে চাইছি। তাই আছি। যাই হোক আ সো যেটা বলতেছিলাম যে মানে টপাররা বেশ কিছু জিনিস হইতেছে ইউজ করে, প্রপারলি ইউজ করে, নট লাইক যে আমি সোশ্যাল মিডিয়ায় ইউজ করতেছি স্ক্রল করে গেলাম কিছু সেলিব্রিটির জিনিস দেখলাম, কিছু কন্ট্রোভার্সি দেখলাম, দেন কিছু হেট্রেটফুল জিনিসপাতি দেখলাম, মানে খুবই মিনিংলেস এগুলা। এক তো ভালো কিছু দেখলে ভালো, যেটা তোমাকে মোটিভেট করে, যেটা তোমাকে মনে আনন্দ জাগায় বা কিছু, বাট ঘৃণা জাগাইতেছে, ভুল ধারণা দিতেছে, বা তোমার কোনো ধরনের হেল্প হইতেছে না, টাইম ওয়েস্ট হইতেছে, এটার মানে নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে? অ্যান্ড যেটা বললাম যে ডিসিপ্লিনের আমার অভাব ছিল, বাট আমার লাইফে যেটা ছিল অ্যাজ এ এটার জায়গায় সেটা ছিল ফ্রেন্ডস, যারা হইতেছে আমাকে অনেক সাপোর্ট করছে। অ্যান্ড ইভেন মাই প্যারেন্টস মানে আমার বাবা মাও আমাকে অনেক সাপোর্ট করছে। এত ভালো বাবা মা আর এত ভালো ফ্রেন্ড সার্কেল না পাইলে হয়তো অনেক কিছুই হইতো না। যাই হোক মেবি আমি তাদেরকে মানে রিটার্নে অত বেশি কিছু
হয়তো দিতে পারি নাই। যেটা একটু স্যাড লাগে। বাট ওভারঅল আমি আমার জায়গা থেকে হয়তো চেষ্টা করছি। আর তারা হইতেছে তাদের জায়গা থেকে আমার জন্য যা করছে আমি অনেক গ্রেটফুল তাদের জন্য। সো অনেকের মানে যেটা বললাম যে ডিউ তারপরে এনডিসি অ্যান্ড অল, এই যে পজিশন রিপিট হোক অ্যান্ড অল, এটা খুবই অদ্ভুত। মানে সকালে প্রার্থনা করতেছি, রাতে এটা মিলে যাইতেছে যে হয়ে গেছে, এইটাই হয়েছে। ভাই দেখ তোর ওভারঅল পজিশন হইতেছে রিপিটে চলে আসছে, এইটা বলতেছিলি সকালে যে একটা পজিশন রিপিট হোক। খুবই অদ্ভুত জিনিস। যাই হোক, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার লায়াবিলিটি টু গড আছে একটা, যেটা আমি ফুলফিল করি নাই, যেটা আমার করা উচিত ছিল, যেটা আমি বলছিলাম, প্রমিস করছিলাম যে এই করব ওই করব। সো অনেকের মনে হইতে পারে যে প্রমিস করে হচ্ছে ওটা না রাখতে পারলেও হচ্ছে অনেক ক্ষতি হয়। ঠিক আছে, আমি বলি যে না, অ্যাকচুয়ালি না। আমি যতটুক করা যায় ততটুক তো করলাম, তাই না? এইটা একটা ফার্স্ট স্টেপ হইতে পারে, প্রমিসিং, প্ল্যানিং, দেন প্ল্যানস এন্ড অল। সবকিছু আমাদের মানে প্ল্যান অনুযায়ী হবে না সবকিছু। আমরা যা চিন্তা করব, যা ভাববো তা হয়তো হবে না, কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা দরকার আমার মতে। আচ্ছা, আমি একটুখানি স্পিরিচুয়াল কথাবার্তা বলবো। আমার কাছে মানে রিলিজিয়ন জিনিসটা অনেক ভালো লাগে ইন ওয়ান সেন্স। যেটা হইতেছে যে আহ, আমরা হইতেছে একটা ফ্রেন্ড পেয়ে যাই, যার কাছে হইতেছে অন্য কোনো রিসোর্স যদি নাও থাকে, যে প্রবলেম একটা ফেস করতেছি, কাকে শেয়ার করব। সো ওই ক্ষেত্রে শেয়ার করা যায়। সো উই গেট এই স্পিরিচুয়াল বাডি সরি, স্পিরিচুয়াল। এতে অনেক বেশি টেনশন রিলিজ হয়ে যাইতে পারে। মানে একটু রিল্যাক্স থাকা যায় যে আমি তো আমার পক্ষ থেকে চেষ্টা করছি, বাকিটা ভগবান দেখে নেবে। ঠিক আছে। আচ্ছা, সো এছাড়া আমি একটা কাজ করতাম, সেটা হইতেছে আমি একবার লুসিড ড্রিমিং ট্রাই করছিলাম, এন্ড আমার লাইফে এটা একবারই কাজে লাগছে। একবার না আসলে, স্কুলেও অনেকবার লাগছে, কারণ তখন তো অনেক বেশি পড়াশোনা করতাম, সারাদিনই পড়াশোনা। সো একবার আমি হচ্ছে যেটা বলতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি প্রিডিক্ট করে ফেলছিলাম, বা অ্যাকচুয়ালি আমি স্বপ্নে দেখছিলাম একটা প্রশ্নের সেট। স্বপ্নে, এখন এর জন্য আমাকে কি কিছু মনে করবে কিনা কেউ, কে জানে। স্বপ্নে হচ্ছে প্রশ্ন দেখছিলাম কয়েকটা, এন্ড এটা অনেক প্রিডিক্টেবলও ছিল। আচ্ছা, রচনা আর কি বা দিবে, এগুলাই দিবে, এগুলোর মধ্যে থেকে একটা দিবে, দেন প্যারাগ্রাফ এগুলোর মধ্যে থেকেই দিবে, বা যতগুলা যা থাকে। সো একবার মিলে গেছিল, দেন আরেকবার একদম এটা হয়েছিল আমার সাথে যে আমি আমার বইয়ে নবদূত একটা টেস্ট পেপার আমি সলভ করতাম ইংলিশের। সো আমি হচ্ছে র্যান্ডম কিছু মডেল টেস্টে র্যান্ডম কিছু, কোনোটার ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বস, কোনোটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনোটার এই কোনোটার ওই, এগুলো পড়তেছিলাম। অ্যান্ড পরীক্ষার আধা ঘন্টা আগে মি অ্যান্ড মাই সিস্টার আমরা হচ্ছে গান ছেড়ে নাচতেছিলাম, মানে ১ ঘন্টা আগে মেবি গান ছেড়ে নাচতেছি আর পড়তেছি। আমি বললাম তো আমি হইতেছে মানে বলবো না যে আমার লাইফে খুব বেশি ডিসিপ্লিন ছিল। আমি অনেক বেশি গান শুনতাম, এখনো শুনি, মুভি দেখতাম, এখনো দেখি। মানে সবকিছু অনেক চিল্ড। মানে মানুষজন যে ভাবে যে ও অনেক বেশি টেন্স থাকে, আমি টেন্স থাকি, মিথ্যা না। বাট টেন্সটা থাকি হইতেছে যে আমি যখন দেখি যে আমি অ্যাকচুয়ালি যতটুকু এফোর্ট দেওয়া দরকার ওইটা দেই নাই, অ্যান্ড তারপর আমি জানি যে আমার রেজাল্ট এটা আসবে যেটা অ্যাকচুয়ালি আসা উচিত হয় নাই, এর চেয়ে ভালো হইতে পারতো, তখন আমি টেন্স থাকি। ঠিক আছে, ইটস নট লাইক যে আমি মানে অহেতুক টেনশনে থাকি। না, অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক ফেমাস, মানে সবারই দেখার কথা মেবি, ইনস্টাগ্রামের একটা রিল, যে টেনশন অ্যাকচুয়ালি আসে হইতেছে, বা স্ট্রেস অ্যাকচুয়ালি আসে হইতেছে যে বাই নট ডুইং সামথিং। আমি যদি হইতেছে অ্যাকচুয়ালি স্ট্রেসটাকে মানে মিনিমাইজ করার জন্য অ্যাকচুয়াল স্টেপগুলো নিতাম, তাইলে হয়তো আমার স্ট্রেস এত বেশি থাকতো না। খুবই কমন একটা মানে আইডিয়া এটা, তাই না? স্ট্রেস কমানোর জন্য কি করতে হবে? এই যে অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেওয়া লাগবে। অমুক সাবজেক্ট পারি না, অমুক টপিক পারি না। ভালো কথা, পারি না একটা বোর্ডে লিখলাম বা একটা খাতায় লিখে রাখলাম, বা স্প্রেডশিট মেইনটেইন করতে পারি যে কি পারি না। দেন সেগুলা ইউটিউবে সার্চ দিয়ে দেখে বুঝে নিতে পারি। বুঝি নাই, ফ্রেন্ডকে বলতে পারি বুঝায় দে, বুঝায় দিবে। টিচারদের কাছে অ্যাপ্রোচ করতে পারি, বড় ভাইয়াদের অ্যাপ্রোচ করতে পারি, দেন এভরিথিং। ঠিক আছে? সো ওভারঅল একটা গাইডলাইন বা হেল্প আসলে মোটামুটি সবারই লাগে, আমারও অনেক লাগছিল। আমি হচ্ছে আমাকে গাইডলাইন ১ম দিছিলেন দীপু সরকার দাদা।
তো উনার গাইডলাইনের কারণে হয়েছিল কি যে আমার আর অন্য কোথাও মানে খোঁজা লাগে নাই কিছু, টু বি অনেস্ট। মানে দাদার আমার ওভারঅল জার্নিতে, ওভারঅল রেজাল্টে অনেক বড় একটা অবদান আছে। ইভেন আমি যে বুয়েটে মানে সিএসই নিছি এটা অনেকটাই কারণ হইতেছে অ্যাকচুয়ালি দীপুদা আর হচ্ছে সবুজদা। মানে দুইজনই হচ্ছে দুই ভাই এনারা। এনারা দুইজনই হচ্ছে সিএসসি নিয়ে পড়ছেন। তারপর সকাল দা, ওনাকেও চিনতাম ওই সময় অল্প স্বল্প ম্যাথ অলিম্পিয়াড করার কারণে। সো ওভারঅল মানে একটা আইডিয়া হয়ে গেছিল যে সিএসসি নিতে চাই, নিব বা সামথিং। সো গাইডলাইন দরকার হয়, কনস্ট্যান্ট হেল্প দরকার হয়। আমাকে হেল্প অনেক ভাইয়েরা করছিলেন। আমি ওই সময় হইতেছে আহ স্বপ্নিল ভাইয়াকে মাঝে মধ্যে নক দিতাম, স্বপ্নিল আব্দুল্লাহ ভাইয়া। উনি হইতেছে মেডিকেলে সেকেন্ড হয়েছিলেন, যে ভাইয়া কি কি করব, কি কেমন কি। দেন তাহমিদ ভাইয়া ছিলেন, উনি হইতেছেন বুয়েটে চান্স পাইছিলেন। তো উনি আমাকে কিছু হেল্প করছিলেন। দেন আমি হচ্ছে সাদ ভাইয়াকে অনেক জ্বালাইছি, সাদ বিন কুদ্দুস ভাইয়া। মানে উনি আমার কলেজের সিনিয়র। এন্ড আমি হচ্ছে কোনো কিছুতে ঝামেলায় পড়লেই হচ্ছে কান্নাকাটি করতাম ওনার কাছে, লিটারেলি কান্নাকাটি করতাম। এটা তো আমাকে যারা চেনে তারা হইতেছে এমনিই বুঝতেছে, ভাই তুই এমনিই কান্নাকাটি করস। তো ভাইও আমাকে কনস্ট্যান্টলি অনেক সহ্য করছেন, অনেক হেল্প করছেন। এন্ড যেটা বললাম, আমি ওই যে ফ্রেন্ডদের কথা বললাম, আমার আরো, আমি হইতেছে আমার হোল লাইফে দুই তিনটা মানুষ দিয়ে অনেক মানে ইফেক্টেড ছিলাম। এক হইতেছে আমার স্কুলে, আমার হচ্ছে যেটা বললাম রাইভালরি ইজ দি বেস্ট ফ্রেন্ডশিপ এভার। সো আমার ফ্রেন্ড, বেস্ট, ওয়ান অফ দি বেস্ট ফ্রেন্ড বলা চলে, মানে যাকে হইতেছে আমি অনেক ফিল করছি, রাজিন। ওর থেকে আমি হচ্ছে অনেক হেল্প নিতাম। আমার মনে আছে আমি হচ্ছে যখন সেকেন্ড ইয়ারে উঠছি, শুরুর দিকে আমি একটা টপিক বুঝতেছিলাম না, অনেক সহজ একটা রুল, ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কেমন কি হবে, বা ম্যাগনেটিক যে ইন্টেন্সিটি আছে এটার ডিরেকশন কেমন হবে। তো আমি হচ্ছে কেন জানি মানে বললাম তো ফ্রেন্ডদের জিজ্ঞেস করতে পারতাম, টিচারদের জিজ্ঞেস করতে পারতাম। আমার হঠাৎ মনে হয়েছে আমি রাজিনকে জিজ্ঞেস করি। রাজিন বরিশালে, আমি ঢাকায়। একটা মেসেঞ্জারে কল করলাম না কি ফোনে কল করলাম, রাজিন আমাকে বুঝাই দিল। ৪-৫ মিনিট বা ২ মিনিট লাগলো। খুব সহজ লাগলো জিনিসটা। সো রাজিন। দেন আমার কনস্ট্যান্ট আমাকে হইতেছে মানে আমার এ- 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 কত বড় করে লেখা যায় এখানে, অনাবিল। কনস্ট্যান্টলি আমাদের কলেজ আলাদা হয়ে গেছে। আমার মানে প্রথম দিকে অনেক মানে মন খারাপও ছিল। এক তো বরিশাল ছেড়ে আসছি, দেন হচ্ছে অনাবিল আমার ওয়ান অফ দি বেস্ট ফ্রেন্ডস বলা চলে। তো হইতেছে ওর সাথে অন্য কলেজে, মানে ও অন্য কলেজে চলে গেছে। স্যাডলি হইতেছে এনডিসি তে আসে নাই। দেন খারাপ লাগতেছিল আর কি। যাই হোক, তো ও কনস্ট্যান্টলি মানে আমাদের কন্ট্যাক্ট থাকতো, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট। ও আমাকে ম্যাথ দিত, আমি ওকে ম্যাথ দিতাম, আমরা পড়াশোনা রিলেটেড কথা বলতাম, অন্য কথাবার্তাও হইতো, বাট পড়াশোনা রিলেটেড কথাও হইতো। ফ্রেন্ডশিপে সবই থাকা উচিত আমার মতে। এমন না যে আচ্ছা খালি চিল করবো ফ্রেন্ডদের সাথে, না না, ফ্রেন্ডদের সাথে পড়াশোনা কেন হইতে পারবে না, হইতে তো পারে, তাই না? সো অনাবিল, দেন আমার যে আরো দুইজন জেম ফ্রেন্ডস, মুস্তাকিম এন্ড গাফি, যাদের সাথে হইতেছে আমি প্রত্যেক ইসে দেখা করতাম অ্যাকচুয়ালি। আমি ওর নামটা বড় করে লিখছি, কেউ হচ্ছে আবার কিছু না মনে করে। ওর সাথে আমার হচ্ছে কলেজ আলাদা হয়ে গেছে, এই জিনিসটা মানে অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, তাই না? আমাদের হচ্ছে তারপরে বন্ডটা বেশ ভালো মতো আছে, এটা খুবই ভালো। এই যে হয়তো খেয়াল করতেছো না, বাট আমি কিন্তু অনেক ভালো কিছু কথা বলতেছি, যে হেলদিয়ার কিছু রিলেশনশিপ থাকা দরকার তোমার। নাইলে তো তুমি সেইন থাকতে পারবে না। নাইলে এত পড়াশোনা করে হাইপ থাকবা, মনে হবে যেন যান্ত্রিক একটা যন্ত্র। এই যে চাবি দিয়ে দিছি, পড়াশোনা করতেছে করতেছে, ফার্স্ট হয়ে যাবে, শেষ। এমন তো হবে না। এমন হইলে দেখবা যে এক না এক টাইমে মনে হবে যে ও আচ্ছা এত পড়াশোনা করছি আর পারবো না, এরকম হয়ে যাবে। একটা মেন্টাল চলে আসবে, একটা কি বলা যায়, ক্লান্তি চলে আসবে, মেন্টাল ফ্যাটিক চলে আসবে। সো যেটা বলতেছিলাম আর কি, so আমার আরো ফ্রেন্ড ছিল, মানে এত ফ্রেন্ড অ্যাকচুয়ালি সবাইকে মেনশন করলে শেষ হয়ে যাবে, এই মানে পুরো পেজ ভরে সবাইকে মেনশন করতে হবে। সো কেউ আবার কিছু না মনে করে, আরো বড় করে লিখি, সবার নাম বড় করে লিখি এক সমান করে। ঠিক আছে? আমার হোল লাইফে রাজিন ছিল স্কুলে ফার্স্ট বয়। কখনো কিছু না বুঝলে আমি ওকে জিজ্ঞেস করতাম। আমি অন্য সেকশনে ফার্স্ট ছিলাম, ও অন্য সেকশনে। আমি কখনো কিছু না বুঝলে রাজিনকে জিজ্ঞেস করতাম। দেন হচ্ছে শাফিজ জামানকে জিজ্ঞেস করতাম, রিককে জিজ্ঞেস করতাম, মাহফুজকে জিজ্ঞেস করতাম। রাগিব মাহফুজ। মাহফুজের নামটা আলাদা করে লিখতেছি কারণ ও অন্য কলেজে চলে গেছিল।
অ্যান্ড অন্য কলেজে চলে যাওয়ার পরেও এখনো মনে আছে আদমজি থেকেও আসছিল ম্যাথ। আমাদের ম্যাথ হচ্ছে এনডিএমসি একটা ম্যাথ অলিম্পিয়াড দেন আলাদা আলাদা সরি ম্যাথ ফেস্ট আয়োজন করছিল। সো মাহফুজকে আসতে বলছিলাম, মাহফুজ আসছিল। আমার অনেক ইচ্ছা ছিল আদমজি ঘুরে দেখা দেন অন্যান্য কলেজে যাওয়া, কিন্তু আমি কোনো কারণে হয়েছে যে আমি খুব বেশি ঘর কোনো বা আমি অ্যাকচুয়ালি মানে ঢাকা একা একা যাব ওই সময় হয় নাই আমার পক্ষে সম্ভব, আমি যাইতে পারিনি। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম আর কি যে বন্ধু-বান্ধব থাকা অনেক দরকার। ঠিক আছে? মাহফুজ, অনাবিল, মুস্তাকিম, কাফি, যে মানে আমি বুঝাইয়া বলতে পারবো না অ্যাকচুয়ালি যে এ কে কিভাবে হেল্প করছে এটা মানে এত বড়, মানে এখানে বুঝায় বলা শেষ মানে সম্ভব না। মুস্তাকিম আর কাফির সাথে আমি হচ্ছে প্রত্যেক উইকেন্ডেই মানে পারলে হচ্ছে দেখা করে আসতাম ১-২ দিন। ঠিক আছে? অ্যান্ড অন্য আরো ছিল শাফিজ্জামান দেন শওকত, অন্যরা মানে বরিশাল জিলা স্কুল থেকে যারা আসছিল ইসে ঢাকায়। নীরের সাথে দেখা হইতো। আমি করতাম কি এই যে বললাম না আগেও বললাম যে বন্ধু-বান্ধবের সাথে কি খালি চিল করব? না, পড়ালেখার কথা বললে এমন কি ক্ষতি হবে? ক্ষতি তো হবে না। আমি তো নার্ড, এটা সবারই জানা উচিত যে বেচারা নার্ড, বেচারার যে মানে ব্রেনে অত বেশি কিছু ঢোকে না পড়াশোনার বাইরে। যাই হোক, সো মুস্তাকিম আর কাফির সাথে দেখা হলে ওইখানে এক ভাইয়া ছিলেন তুষার ভাইয়া নামে। তুষার ভাই। সো উনার নোটটা ছিল অনেক বেশি এনরিচড। সো আমি হয়তো কি যে দেখা গেছে মুস্তাকিম কাফির সাথে দেখা করতে গেলে তুষার ভাইয়ের নোট দেখতেছি, পড়তেছি। ওদের সাথে মুনিম ছিল। এমন হইছে যে আমি হচ্ছে গেছি, মুস্তাকিম আর কাফি হোস্টেলে নাই। ওরা হোস্টেলে ছিল। আমি তো বললাম একবার আমি বাসায় থাকতাম। মা-বাবার সাথে আবার সাথে না একই কথা। মুনিম ছিল, মুনিমের কাছ থেকে মানে আমি একদিন হচ্ছে হোস্টেলে গেছি, মুস্তাকিম কাফি তো ওই সময় বরিশাল চলে গেছে। সো মুনিম দেখছে কি যে আমি একটা বই আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স। সো আমি ওই বইটা নিয়ে অনেকক্ষণ বসে আছি, পড়তেছি। সো মুনিম পরে বলছে কি ভাই তুই এই বইটা নিয়ে যা। আমি এই বইটা অনেকদিন আমার কাছে আছে, এখনো আছে। এটা হচ্ছে কার বই আমি তাও জানি না। মুনিম বলতে মানে বলতেছিল এটা কার যেন বই, কে যেন কিনছিল। রুমে আছে তুই নিয়ে যা। তুই পড় ভাই, এটা বইটা দেখলেও মেজাজ খারাপ হয়। এত মোটা বিশাল একটা বই। ইউনিভার্সিটি মানে ফিজিক্সটা মোটামুটি ইউনিভার্সিটি লেভেলে, বাট ছোট বাচ্চারাও পড়লে বুঝবে। 8 এ বা 6 এ পড়া কেউ পড়লে প্রবাবলি বুঝবে আরকি। খুব বেশি টাফ না। মোটামুটি একটু বেশি টাইম দেওয়া লাগবে। জিনিসটা ইংলিশে লেখা। সো ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হইতে পারে অনেকের কাছে। সো মুনিম আমাকে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স বইটা দিয়ে দিছিল। এফওপি, ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, হ্যাঁ। বা এটাকে হচ্ছে হ্যালিডে রেজনিক ক্রেন নামে ৩ জন লিখছেন, তাই এইচআরকে এটা অনেক পপুলার যে ফিজিক্সের এইচআরকে এর বইটা দেন। ঠিক আছে? আচ্ছা, আমরা অনেক ডিরেইলড হয়ে গেছি আমাদের আলোচনা থেকে। যেটা বলতেছিলাম সেখানে আবার ফেরত আসি যে আমি একসময় লুসিড ড্রিমিংটাও করে ফেলছিলাম। মানে ঘুমন্ত অবস্থায় পড়াশোনা। কারণ আমি দেখছিলাম যে আমি জেগে আছি যখন আমি তখন মুভি দেখতেছি। তাহলে আমাকে তো এই পড়াশোনা করতে হবে। এমন না যে এটা না পড়ে হয়ে যাবে। সো আমি একটা কয়েকটা ম্যাথ সলভ করছিলাম একবার স্বপ্নে। ঐদিন আমি কোচিং এ যাই নাই। কারণ আমার স্বপ্নটা শেষ করে যেতে হবে। তো আমার ফ্রেন্ড আমাকে ঐদিন ধ্রুব, ও হচ্ছে আমি মেসেজের স্ক্রিনশট না দেখাই। ধ্রুব হচ্ছে আমাকে নক দিছিল যে কোচিং এ আসিস নাই কেন? তো আমি ওকে বললাম যে আমি স্বপ্নে ম্যাথ সলভ করতেছিলাম। সো মানে ম্যাথ করার জন্য কোচিং এ যাই নাই। কোচিং এ যাওয়াটা ইম্পোর্টেন্ট ছিল, যাই হোক ওই সময়। আম ওর থেকে নোটটা নিয়ে নিছিলাম ধ্রুব। এই যে ফ্রেন্ডরা অনেকভাবে হেল্প করে। নোট দেয়, নোট নেওয়া, দেন কোনো কিছু না বুঝলে বুঝায় দেওয়া। তো আমি এই জিনিসটার কেন জানি দেখি যে অ্যাকচুয়ালি বর্তমানে এই কালচারটা কমতেছে বা নাই ঐরকম। মানে ফ্রেন্ড আছে সবাই বলতেছে ফ্রেন্ডের সাথে চিল করব। পড়াশোনার কথা কেউ বললে সবাই বলতেছে এই এখানেও পড়াশোনা। হয়তো এখানেও বলা উচিত না। মানে পড়াশোনার এখানে হয়তোবা পড়াশোনার কথা আনা উচিত না। বাট কোথাও না কোথাও এটা আসা উচিত আমার মতে। ঠিক আছে? ওভারঅল খালি সব অন্য জায়গায় সব ধরনের এটা কেমন যেন লাগে আমার কাছে। যাই হোক আমি তো নার্ড। আমি আবারও বলতেছি ওটা। পড়াশোনার বাইরে বুঝি না অত বেশি কিছু। আচ্ছা দেন আরো কিছু জিনিস যে বললাম না দীপু ভাইয়া আমাকে, দীপু দাদা, দাদা আমাকে হইতেছে মোটামুটি যা দরকার যা যেভাবে পড়া দরকার বলে দিছিলেন। তা আমি হইতেছে ওই যে অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স এর কথা বললাম, আমি হইতেছে একদম শুরুর দিকেই আমার রিসোর্স কালেক্ট করে নিছিলাম। আমাকে হচ্ছে
ত্রয়ী মিত্র ঐশীদি, উনিও বুয়েটের। উনি হইতেছেন আমি যে বছর মানে এসএসসি দিলাম বা এসএসসি রেজাল্ট দিল ওই বছরই হচ্ছে উনি বুয়েটে ভর্তি হইলেন। তো আমি হচ্ছে মাকে বললাম যে দিদির বইগুলা মানে আমাকে হচ্ছে দাদা বলছে, দীপুদা বলছে যে এই বই লাগবে, এইগুলা লাগবে পড়তে। তো মা পরে বলল যে হ্যাঁ, আহ, ত্রয়ীদি তো পরীক্ষা দিছে, তাহলে ওর কাছে গিয়ে বলে আসি যে ও দিতে পারবে কিনা। তো দিদি আমাকে সব হইতেছে প্রায় অনেক মানে যা যা উনি পড়ছেন সব বই দিয়ে দিছেন। এন্ড আমি হইতেছে ওই শুরুর দিকে আমার হচ্ছে এমন হয় যে স্পার্ক মানে স্পার্ক জিনিসটা বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি থাকে, দেন স্ফুলিঙ্গ চলে যায়, তাই না? এটা বা ক্যান্ডেল জ্বালাইলেও এটা তো কিছু না কিছু পরে গলে যাবে, তাই না? সো আমার অবস্থা কিছুটা ওইরকমই হয় প্রতি সময়। নতুন ক্লাসে উঠলে প্রথম দিনই পড়া শুরু করে দেই, পরে আস্তে আস্তে দেখি ও আচ্ছা, ওই যে যেটা বললাম আমি পরীক্ষার আগে পড়া শুরু করি আবার, সারা বছরে আবার খোঁজ থাকে না বা কোচিং থাকে, কোচিং এ কভার হয়ে যায়। তো দিদির বইগুলা এনেও হচ্ছে আমি অনেক বেশি মানে পড়ে টরে ফাটাই দিব এরকম। সো অল্প অল্প পড়ছিলাম, আমি অ্যাকচুয়ালি অনেক ভালোই পড়ছি। আমি দিদির হচ্ছে ওই যে যত উদ্ভাসের লেকচার ছিল সবগুলা পড়ে ফেলছিলাম। দেন আরো কিছু জিনিস পড়ছিলাম, আরো কয়েকটা গাইড ছিল, জয়কলির গাইড ছিল, ওগুলাও পড়ছিলাম। সো দিদি এখন পাশ করে চলে গেছে বুয়েট থেকে, 17 ব্যাচে ছিলেন উনি। তো যাই হোক, সো লাইফে অ্যাকচুয়ালি মানে মানুষজন বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করে, অ্যান্ড ওইটাকে অ্যাকনলেজ করার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে সেই হেল্পটাকে একটা ভালো ফল দেওয়া, মানে ভালো একটা রেজাল্ট প্রডিউস করে দেখানো যে হ্যাঁ, দ্য হেল্প ইউ প্রোভাইডেড ইট অ্যাকচুয়ালি মেন্ট সামথিং। যাই হোক, আমি অনেক সময় দেখা গেছে যে কাউকে কিছু একটা বলতে যাব, কোনো একটা কারণে আমি হচ্ছে ঠিক আর শেষ পর্যন্ত বলতে পারি নাই। তো এই ভিডিওতে দেখা গেছে আমি অনেকের নাম নিছি। এমনও হতে পারে যে আমি অ্যাকচুয়ালি তাদেরকে পার্সোনালি কখনো মানে মুখে বলি নাই বা সামনাসামনি হয়েছে বলতে পারি নাই যে আমি অ্যাকচুয়ালি রিয়েলি গ্রেটফুল টু অল অফ দিস পিপল, অল অফ দিস অ্যামেজিং পিপল ইন মাই লাইফ, যারা হচ্ছে আমাকে বিভিন্ন সময় এসে আউট অফ দেয়ার ওয়েজ হেল্প করছে। যাই হোক, যেটা হইতেছে যে বলতেছিলাম রিসোর্স হিসেবে আমি পড়ছিলাম উদ্ভাসের কনসেপ্ট বুক গুলা, দেন কোশ্চেন ব্যাংক গুলা, and এগুলো আমি ফার্স্ট ইয়ার থেকেই পড়তাম। জাস্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা, নট এভরিথিং। আমি মেডিকেলের কোশ্চেন ব্যাংক দেখি নাই, মেডিকেলে জানি না যে, আমি আগেও এই ভিডিওতেই বলছি যে মেডিকেলের আমি স্ট্রাকচারও জানতাম না যে কেমন কি আসে। যাই হোক, দ্যাট ইজ ভেরি ডাম্ব অফ মি। স্টিল মেডিকেল মোটামুটি ভালো গেছে। যাই হোক, সো উদ্ভাসের কনসেপ্ট বুক এন্ড কোশ্চেন ব্যাংক এই দুইটাই আমার মোটামুটি প্রাইমারি রিসোর্স ছিল। আর আমি বই পড়তাম ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রি। ম্যাথ পড়তাম এসিও আহমেদ স্যারের বই, এটা অনেকে বলে যে অনেক সহজ বই, অনেক ছোট বই, এর চেয়ে অনেক অ্যাডভান্স বই আছে, তা তোমরা এগুলা কেন পড়ো না? সো এইসব অনেক কথা টথা শোনার পরে কেতাব স্যারের ফার্স্ট পেপার পড়ছিলাম জাস্ট ইসে অ্যাডমিশনের টাইমে, এন্ড সেকেন্ড পেপারে আমি সলিউশন শিট সহ মুখস্থ মানে মুখস্থ না মানে প্রবলেম দেখছিলাম আর কি, যেগুলো প্রবলেমেটিক মনে হয়েছে সেগুলোকে আলাদা নোটে আলাদা খাতায় নোট করছিলাম সেকেন্ড পেপারটা। আর ফার্স্ট পেপার পুরো বইই পড়ছিলাম। বই পড়ে আবার আমি সবসময় সলিউশন বুক সহ হচ্ছে পড়ি। এই অভ্যাসটা একটু খারাপও হতে পারে, বাট আমি যেহেতু মোটামুটি দেখলে জিনিসগুলো খেয়াল থাকে বা দেখলে বুঝতে পারি, তাই অ্যাকচুয়ালি আমার জন্য এটা খুব খারাপ না। আচ্ছা, দেন ফিজিক্স আমি অনেকগুলা বই পড়ছিলাম, এখন আর এত নাম নিব না। প্রামাণিক স্যারের বইটা আমার পার্সোনাল ফেভারিট, প্রামাণিক স্যারের বই। আর হচ্ছে যে কেউ হইতেছে মেডিকেলে দিতে হলে তাকে ইসাক স্যারের বই পড়তেই হবে, তো ইসাক স্যারের বই মাস্ট। আর বায়োলজি পড়ছিলাম আজমল স্যারের বই, আলিম স্যারের বই, আরো আচ্ছা থাক আমি আর নাম না নেই, অনেকগুলা বই পড়ছিলাম মনে পড়তেছে। মেইনলি মেডিকেলের জন্য যেটা লাগে সেটা হচ্ছে আজমল স্যারের জুওলজি আর হাসান স্যারের বোটানি। আচ্ছা, মেডিকেলের কথাগুলোও মানে একটু বলে নিতেছি, কারণ মেডিকেলের পরীক্ষা দিছিলাম, মোটামুটি ভালোই র্যাঙ্ক আসছিল 481। আহ, সেটাও হতেছে এক্সাম হলে কিছু ভুলের কারণে। ওভারঅল প্রিপারেশন মোটামুটি 10 বা 15 দিন যাই বলি, যেটা নিছিলাম বেশ ভালোই ছিল আর কি। ওই প্রিপারেশনে ঢাকা মেডিকেল চলে আসতো এটুক শিওর আমি। যাই হোক, আমি কিছু বোকামি করছিলাম, কিছু প্রশ্নের উত্তর লিখি নাই বা সামথিং, কাহিনী হয়ে গেছিল, ছোট একটা কাহিনী। যাই হোক, দেন খুবই এক্সট্রিম অবস্থায় পড়াশোনা যে করতে হবে তা না, বাট এই পর্যায়ে যেই
জিনিসটার আমি নাম নিতেছি, এইটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এখন এইটা বলার কারণে আবার সিউডো সায়েন্সের মধ্যে না পড়ে যায় এটা, বাট অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন। আমি আগামী দিন ঘুম থেকে উঠে একটা ভালো মানুষ হব কি হব না আমি জানি না, বাট আমি রাতে প্রার্থনা করতাম যেন আমি আজকের চেয়ে আগামী দিন আরো ভালো একজন মানুষ হইতে পারি। এন্ড আমার মতে, যেহেতু আমি নার্ড, আমার মতে ভালো মানুষ হওয়ার ডেফিনিশন হইতেছে নিজের দায়িত্বটা ঠিক মতো করা। সো স্টুডেন্ট হইলে পড়াশোনা ঠিক মতো করা, যে যেই দায়িত্বে আছে, যে যে চাকরিতে আছে, সেই চাকরিতে হচ্ছে নিজের দায়িত্বটা একদম সর্বোচ্চ সততা, সর্বোচ্চ নিষ্ঠার সাথে পালন করা। এটাই আমার মতে ভালো হওয়ার ডেফিনেশন। বা চোখের সামনে খারাপ কিছু দেখতেছে, সে প্রতিবাদ করলো বা অন্য কাউকে হেল্প করা, এইগুলো আমার মতে ভালো হওয়া। সো আমি হচ্ছে রোজ রাতে ঘুমানোর আগে যা যা পড়তাম দিনে বা ক্লাসে এনডিসিতে যেগুলা কভার হইতো, এগুলো জাস্ট একবার 5 মিনিট লাগতো, আমার এখনো মনে আছে, মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট হচ্ছে একবার চোখের সামনে চোখ বুলায় যাইতাম। দেন ঘুমানোর আগে নিজেকে বলতাম যে পড়ছি আজকে, এই খারাপ কাজ করছি, এগুলোর জন্য ভগবান ক্ষমা করে দিও, আগামী দিন আমি করব না। সকালে উঠে যেন আমি ভালো মতো, মানে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এইটাই। দেন সকালে উঠেও হইতেছে, মানে সরি, এটা তো রাতে বলতাম। সকালে উঠেও আমি একই ধরনের কথাবার্তা নিজেকে আবার বলতাম যে অ্যাকচুয়ালি আই হ্যাভ টু পুট ইফোর্টস টু বিকাম সামথিং গুড। একটা ভালো মানুষ হইতে হলে ইফোর্ট দেওয়া লাগে। আর জাস্ট মানুষ হইতে মানে খারাপ না, ঠিক আছে, খারাপ না এটা হইতে কোনো কিছু করা লাগে না। খারাপ কাজ না করলেই সে খারাপ না। এট দ্য সেম টাইম কেউ যদি ভালো কোনো কিছু না করে, দেন সে ভালো না। ঠিক আছে? তো অনেক সময় আমার মনে হয় যে আমি কি বিট্রে করতেছি কিনা, মানে অনেকজন মনে করে যে ভাইয়া তো অনেক ভালো বা আমি অনেক ভালো বা সামথিং। দেন আমার মনে হয় যে আমি কি অ্যাকচুয়ালি ভালো ভালো কাজ করতেছি নাকি করতেছি না। তার মানে কিছু ডাউট কাজ করে। সো এই অ্যাফার্মেশন গুলা পজিটিভ অ্যাফার্মেশন, বা এটা অ্যাফার্মেশন মানেই মনে হয় পজিটিভ। সো পজিটিভ অ্যাফার্মেশন লাইফে আমার মনে হয় আমার জন্য ইফেক্টিভ হইছে। যে রাতে একবার রিভাইজ দিয়ে সাথে কিছু ইটস ইউ অ্যান্ড ইওর গড, নাথিং ইন বিটুইন। তুমি ভগবানের কাছে বলো, বা এমন হইতে পারে কেউ যদি আবার এথিস্ট হয় এই ভিডিও দেখে, সে হইতেছে হয়তো জাস্ট নিজেকেই বলতে পারো যে ইউ আর এ চ্যাম্প। তুমি হইতেছে জীবন, মানে সবার চেয়ে ভালো জীবন যাপন করবা। ঠিক আছে, তুমি জানো যে তোমার কি যোগ্যতা আছে, তোমার কি যোগ্যতা নাই, তোমার যে উইকনেস সেটার উপর তুমি কাজ করবা, তোমার যেটা স্ট্রেংথ সেটার তুমি ইউজ করবা, ম্যাক্সিমাম ইউটিলাইজ করবা। আমি একটা জিনিস হচ্ছে ছোটবেলা থেকে বলতাম যে মিনিমাম ইফোর্ট ম্যাক্সিমাম প্রফিট। সো আমার লাইফে এটা মোটামুটি ভ্যালিড। যেহেতু আমি বললাম না, নিজের এফোর্টটা খুব কম ছিল আমার স্কুল লাইফে। কলেজ লাইফে আবার নিজের এফোর্টটাকে আমি মোটামুটি বলবো যে বেশ ভালো ছিল। মানে পুরোটা কোচিং এর উপর না। ঠিক আছে, এখন এটাও একটা ফ্যাক্ট যে অনেক মানুষই তো অনেক কোচিং করে, দেন কোচিং করে তো যে রেজাল্ট খুব ডেভেলপ হইতেছে এমন না। সো হয়তোবা ওই সেম যেটা বললাম যে লাক লাগে, দেন মানুষটা নিজের জেনেটিক্স এর কারণে একটা বুদ্ধিমত্তা পায়, আর নিজের বুদ্ধিমত্তা পরিবেশের সাথে, ফ্রেন্ডদের সাথে, সবকিছুর সাথে হইতেছে ডেভেলপ হয় আস্তে আস্তে। ঠিক আছে, সো দেখা গেছে ওই যে স্কুলে কোনো গাফিলতি করি নাই, অনেক ভালো মতো স্কুলের টপিক গুলা শিখে রাখছি। সো স্মুথলি আমার কলেজ হয়ে গেছে, কলেজের পরে স্মুথলি হয়তো বা ভার্সিটির ফার্স্ট ইয়ারটা হয়ে গেছিল। যাই হোক, সেকেন্ড ইয়ারটাও মোটামুটি খারাপও যায় না একদম। অনেক বেসিক জিনিস যেগুলো হয়তো মানে খুব বেশি টাইম লাগে না শিখতে, বেশ কম টাইমে শিখতে পারছি, কারণ আগে থেকে বেসিক গুলা স্ট্রং। ঠিক হয়তো সবারই এটা, বাট মনে হয়েছে নিজের কাছে যে এই যে নিজেকে একটা ভুল ধারণাও দেওয়া লাগে যে হ্যাঁ আমি ভালো। ঠিক আছে, এই ভালোটা বুঝাইতে যদি কখনো মনে হয় যে অন্য সবার চেয়ে ভালো বলবো নিজেকে, বললাম, এত কিছু না তো, মানে কেউ কি আমার উপর মানে আইনত মামলা করবে যে মনে মনে ওই ছেলেটা বলছে নিজেকে যে ও ভালো অন্যদের চেয়ে। তো এখন তো না, আমাকে ডাউন করার দরকার নাই। আমি মনে মনে, মানে পাগলের সুখ মনে মনে, মনে মনে যে কোনো সুখে হইতেছে থাকি, অসুবিধা তো নাই, তাই না? সো নিজেকে পজিটিভ কিছু অ্যাফার্মেশন দিতে পারো। অনেক দেখি এখন অনেক টেনশনে থাকে মানুষ, স্টুডেন্টরা অনেক টেনশনে যে কি হবে, এইচএসসি কি হবে, অ্যাডমিশন কি হবে, জীবন কি হবে। আমরাও এরকম টেনশনে ছিলাম হয়তো একটা টাইমে। অ্যান্ড এট দ্য সেম টাইম আমি হইতেছে এই যে পজিটিভ অ্যাফার্মেশন গুলাকে মানে নিজেকে বারবার মনে করাইতাম যে ভাই স্কুলে ভালো করছি, কলেজে হয়তো খারাপ করি নাই, ভার্সিটিতে বা
অ্যাডমিশনে ভালোই করব হয়তো, লাইফে অত খারাপ হবে না, বা অমুক সময় ভালো করতে পারি না, এখন তো জানি যে এইভাবে করা লাগবে কাজগুলা। লেটস সে কেউ হইতেছে এই ভিডিও দেখার আগে কখনো জানেই নাই যে উদ্ভাসের কনসেপ্ট বুক আছে, কনসেপ্ট বুকে টাইপ ওয়াইজ ক্যাটাগরাইজড ম্যাথ আছে, করলে হচ্ছে মোটামুটি ম্যাথ ফিজিক্সের প্রিপারেশন 90% হয়ে যায়। এরপরে ম্যাথের কিতাব স্যারের বই আছে, এটা দুইটা বই সলিউশন বুক সহ যদি কেউ বুঝে বুঝে সব করতে পারে, দেন প্র্যাকটিস করে, এনাফ প্র্যাকটিস করে, তাহলে হইতেছে মোটামুটি ম্যাথে 100 কনফার্ম, দেন যে কোনো অ্যাডমিশনে ভালো করা পসিবল ম্যাথে। অ্যান্ড কেমিস্ট্রি জাস্ট নাকসারের দুইটা বই পড়লেই হয়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এটা পড়লেই অ্যাডমিশন মেডিকেলেরটাও মানে কভার হয়ে যায়। দেন আমার বুয়েট বা অন্য সব জায়গায় কভার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, অনেকের কাছে মনে হইতে পারে যে মানে এত কথা শোনার কি দরকার আছে ভাইয়া, এত কথা বলতেছেন। আমি যে মানে মেডিকেলে চান্স পাইছিলাম এটার ২ টা কারণ ছিল। একটা হইতেছে ব্যাটলস অফ বায়োলজির সাদাব ভাইয়ার একটা ভিডিও বানাইছিলেন ১০ দিনে কিভাবে প্রিপারেশন নিবো। আমি ওই ভিডিওটা দেখছিলাম, মোটামুটি ওইটা থেকে একটা ভালো আইডিয়া পাইছিলাম। একটু টেনশন কমছিল যে আচ্ছা ১৫ দিনের প্রিপারেশন নিতেছি বা ৭ দিন আছে আর। এখন কি প্রিপারেশন নিবো? ০.৫ ঘন্টার ভিডিও দেখবো না, থাক। ঠিক আছে? বাট ওই ০.৫ ঘন্টার ভিডিও না ১ ঘন্টার ভিডিও, যাই হোক, ওইটা দেখে আমার উপকার হয়েছিল কি, আমি মোটামুটি বুঝছিলাম যে আমার কি, কি পড়া লাগবে, কিভাবে পড়লে মোটামুটি টেনশন কমবে বা টেনশনটাকে কন্ট্রোল করতে পারছিলাম। আমি আরেকটা ভিডিও দেখছিলাম উদ্ভাস বা উন্মেষ থেকে হচ্ছে রাগিব নূর ভাইয়া, উনি হচ্ছেন ফার্স্ট হয়েছিলেন প্রবাবলি কত সালে মনে নাই। আ তো উনি একটা ভিডিওতে বলছিলেন আরকি যে, "তুমি হইতেছে ভুলে কয়েকটা ভুল দাগায় ফেলবা।" আমি ৩ টা ভুল দাগাইছিলাম। খুবই মানে ব্যাড লাক একদম, যে একটা ক দাগাইতে গিয়ে ঘ বা খ দাগায় ফেলছি। দেন আরেকটা এরকম অনেক কিছু হইছে আরকি। আমি যেটা বললাম যে আমার তো হচ্ছে সার্ভার দিয়ে আসছে এবং ভাগ্যে এটাই ছিল, এটাই সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল। আমি হচ্ছে হল থেকে যখন বের হইছিলাম, তখন আমাকে একটা ছেলে বলছিল যে, "ভাইয়া তুমি যে পরীক্ষা দিছো, ভাই আপনার তো হচ্ছে" মানে ভাল লাগছিল খুব কথাটা। ও বলছিল যে, "ডিএমসি তে হয়ে যাবে।" তা আমি বের হওয়ার সময় কেন জানি আমার মনে হইছে যে তুমি প্রার্থনা করো যেন ঢাকার মধ্যে একটা হয়ে যায়, তাইলেই হবে আমার। আমি অনেক মানে আমার ইমপ্যাক্টটা কিভাবে যেন মানুষের সাথে পজিটিভ থাকে। খুব কম সময়ে ৫ মিনিটে আমি হচ্ছে ৫-১০ মিনিট বা ০.৫ ঘন্টা আমি কিন্তু হলে ছিলাম না। ওই যে মেডিকেলের পরীক্ষা দিছি, আমি হলে ০.৫ ঘন্টা আগে আসতে হয়। আমি ১ ঘন্টা আগে আসছিলাম। সো আমি হইতেছে হল পুরো আমাদের আইডিয়াল স্কুলে সিট পড়ছিল। পুরো স্কুল হেঁটেই আসছি। অনেকের কাছে মনে হইতে পারে এটা তো পাগলামি। মানে পরীক্ষা পড়া উচিত। পরীক্ষার মানে হল হেঁটে আসছেন, সব জায়গা ঘুরে আসছেন। আমি অ্যাকচুয়ালি রুদ্রকে খুঁজতেছিলাম। আমি মনে হয় এই এই স্লাইডে বলতেছিলাম যে রুদ্রর কাছে আমি ঋণী। রুদ্রকে আমি খুঁজতেছিলাম যে এই মানুষটা আমাকে এতদিন হেল্প করছে। মেডিকেলের পরীক্ষার আগে আমি রুদ্রদীপ ঘোষকে খুঁজছি। এটা আমি কখনো ওকে বলি নাই। না বলছি কিনা জানি না। আমি অনেক খুঁজতেছিলাম। বাথরুমের দিকে গেছি, এইদিকে ওইদিকে যে ও কোথাও আছে কিনা। রুমে উকি মারতেছিলাম। কেউ আবার অন্য কিছু মনে করলে কি হইতো কে জানে। যাই হোক, তো পরে আমি ফেরত আসছি। আমার সাথে রুদ্র ঐদিন দেখা হয় নাই, মানে এক্সামের আগে। আমি হচ্ছে ফেরত এসে দেন বসে গেছি সিটে। সবার সাথে একটু একটু কথা বলে, এটাই আমার হয়তোবা মানে টেনশন রিলিজ করার মেকানিজম, যে আমি প্রত্যেকবারই এক্সাম হলে গিয়ে আশেপাশের মানুষের সাথে একটু কথা বলতেছি বা টিচারদের সাথে একটু ইন্টারেক্ট করতেছি বিভিন্ন জিনিস নিয়ে, সমস্যায় পড়লে সেটা নিয়ে। তো যাই হোক, তো ব্যাটলস অফ বায়োলজির এই যে ভাইয়ার ১০ মিনিট না ০.৫ ঘন্টার গাইডলাইন ভিডিও, এটা আমার জন্য হেল্পফুল ছিল। দেন রাগিব নূর ভাইয়ার যে ভিডিওটা ছিল, আমি ৩ টা ভুল দাগাইলে আমার যে মোরাল স্ট্রেংথ আছে, আমার এক্সাম হলে ওটা চলে যাইতো, আমি সিওর। আমি হচ্ছে আর দাগাইতেই পারতাম না, আর দাগাইতামই না। সেই অবস্থা থেকে রাগিব নূর ভাইয়ের এই ভিডিওর কারণে জাস্ট, যে তুমি কয়েকটা ভুল দাগাবাই, তোমাকে এরপরও মুভ অন করতে হবে, অন্যগুলা ঠিকভাবে দাগাইতে হবে। জাস্ট এই ভিডিওতে কিছু কথা শুনে গেছিলাম এক্সামের আগের দিন। এই কারণে হচ্ছে আমি এক্সামে ওই ৩ টা ভুল দাগানোর পরেও প্যানিক না করে সামনের গুলা দাগায় গেছি। আর আমি মোটামুটি ৯২ টা মনে হয় দাগাইছিলাম বা ৮৭ টা দাগাইছিলাম। বা ৯২ টা দাগাইছিলাম, ভাবছিলাম ৮৭ টা হবে বা আরো কম হবে। মেবি ৮৩ টা হবে ভাবছিলাম। পরে আমাদের বছর তো বিভিন্ন কাহিনী হইছে মেডিকেলে। বিভিন্ন সলিউশন নেওয়া হইছে। তো যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। যা হয় নাই হয় নাই। যা হইছে। ঠিক আছে? এইটাই মানে সবকিছু থেকে মুভ অন করা লাগবে। স্কুলে রেজাল্ট ভালো ছিল, এখন কলেজে খারাপ। এটা নিয়ে প্যানিক করা যাবে না। কলেজে ভালো এইজন্য অ্যাডমিশনে ভালো হবেই। এটা নিয়ে হচ্ছে খুব বেশি কি বলে ফ্যাসিনেশন এ ভোগা যাবে না।
সবসময় পরিশ্রম করতে হবে, কন্টিনিউয়াসলি করা লাগবে, কন্টিনিউয়াসলি রিড রিভাইজ প্র্যাকটিস অ্যান্ড রেস্ট। আচ্ছা, এটা লিখে ফেলি। পজিটিভ অ্যাফার্মেশন নিয়ে যেহেতু অনেক কথা বলছি, রেস্ট, আজকাল মানুষজন রেস্ট নেয় না। রিড রিভাইজ বলি বারবার, এখন আর রিড রিভাইজ বলবো না। রেস্ট, রিড, রিভাইজ, প্র্যাকটিস, রিপিট। এনাফ, এইটাই এনাফ। সো আজকাল হয় কি যে আমরা ঠিক টাইম মতো ঘুমাই না, ঠিক টাইম মতো খাই না, যেই কাজ যখন করা উচিত করি না। মানে হয়তো সংখ্যাটা অনেক কম, আমি অনেকের সাথে দেখা হয়েছে জীবনে যারা হতেছে সকাল 6টায় ঘুমাইতে যায়। সো ইন্ডিয়ান বইগুলাতে একটা কনসেপ্টের কথা বলা হয়েছে স্লিপ রিলেটেড, যে আমাদের হচ্ছে 9 পয়েন্টার্স এর স্লিপ দরকার। পয়েন্টার্স, 9 পয়েন্ট না, এটা র্যান্ডম একটা আইডিয়া, মেবি ঠিক কিনা আমি জানি না। বলছিল যে 9টা থেকে 12টায় ঘুমাইলে আমি প্রত্যেকটা আওয়ারের জন্য, সরি, 9টা থেকে 12টা আমি যদি হচ্ছে ঘুমাই, তাহলে আমি প্রত্যেক আওয়ারের জন্য 2 করে পয়েন্ট পাই। মানে এই টাইমে ঘুমাইলে আমি 6 পয়েন্ট পাবো। আর এরপরে 12টা থেকে 3টায় আমি 1 করে পয়েন্ট পাবো। মানে এখন হচ্ছে আমি 3 পয়েন্ট পাবো সর্বোচ্চ। সো 9 পয়েন্ট এখানে শেষ, মানে 9টা থেকে 3টা ঘুমানো উচিত। যাই হোক, আমি এটা বলতেছি না যে সবার এটা ফলো করা লাগবে। এরপরে হচ্ছে বলছে যে মানে 3 থেকে, মানে এরপর থেকে যদি কেউ ঘুমায় তাহলে সে হাফ পয়েন্ট পায় বা আরো কম। মানে অ্যাকচুয়ালি কেউ যদি ওই যে 6টা থেকে ঘুমায়, তার হইতে পারে যে ব্রেনের এফিসিয়েন্সি কমে গেল একটা বড় বয়সে, আলজাইমার, দেন বাইপোলার ডিজিজ, আরো অনেক মানে ডিজিজে সে ইনফেক্টেড হয়ে গেল, তাইলে তো ঝামেলা, তাই না? সো রেস্ট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড পসিবল হলে রেস্টের মানে এটা না যে মানে শুয়ে টুয়ে ভেটকায় ল্যাটকায় থাকলাম, সরি, এক্সারসাইজও করা দরকার রেস্টে। রেস্ট মানে হচ্ছে যে পড়াশোনা করার টাইম মতো, খাওয়া টাইম মতো, এক্সারসাইজ টাইম মতো, সবকিছু একটা রুটিন, ঠিক আছে? ঘুমটাও একটু রুটিন ওয়াইজ, যে 6 ঘন্টা ঘুমাইলেই 9 পয়েন্ট পাওয়া যাইতেছে। সো এটা হইতে পারে কারো অ্যাপ্রোচ। কেউ হইতেছে চাইলে, আমি যখন হচ্ছে এনডিসি ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন হইতেছে আমি 10টায় ঘুমাইতাম প্রত্যেক দিন। মেবি এইটাই কারণ ভাই, যে ব্রেন মোটামুটি ফার্স্ট ইয়ারে ফাংশন করছে ভালো। জানি না, যাক। আমি হচ্ছে 10টায় ঘুমায় যেতাম, কারণ আমি যেটা বললাম না যে রাজিনের আমার উপর একটা বিশাল ইফেক্ট আছে। আমি 10টায় ঘুমানোর এই আইডিয়া পাইছিলাম রাজিনের থেকে। আমি শুনছিলাম রাজিন হচ্ছে 10টায় ঘুমায়, রাজিন হচ্ছে 10টায় ঘুমায়, রাত 10টায়, এন্ড খুব সকালে ওঠে। So আমি এনডিসিতে যখন ছিলাম, এনডিসি ফার্স্ট ইয়ারের কথা বলতেছি, সেকেন্ড ইয়ারে আমি আবার খারাপ হয়ে গেছি। ফার্স্ট ইয়ারে আমাদের ক্লাস থাকতো 8টার দিকে বা 9টার দিকে, 8টায় মেবি। সো 10টায় ঘুমাইতাম, 5টা বা 6টায় উঠে যাইতাম, 5টা বা 6টায় এম এ উঠে যাইতাম। দেন আমি সুন্দর মতো স্নান করতাম, রেডি হইতাম, গতদিন যা পড়াইছি এটাকে একবার উকি মারতাম। এন্ড যেটা বললাম, সকালে উঠেই তো ওই যে প্রার্থনা টাইপের একটা কাজ, যে আমি যেন আজকে একটু ভালো মানুষ হইতে পারি। সো এই রিলেটেড অনেক কিছু করতাম। দেন হচ্ছে অনেক বাবু সেজে যাইতাম বলা চলে। আমাদের যখন প্র্যাকটিক্যাল ছিল তখন আমি 2টা ব্যাগ নিয়ে যাইতাম। একটা ব্যাগ এনডিসির সাথে দেয়, সে দেখি তো মানুষ আঁকতে পারি কিনা। এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, বাট হোপফুলি এটা জাস্ট আমার লাইফ, আর আর কিছুই না এখানে। আমারই কিছুই নেই, পড়াশোনা করলেই রেজাল্ট ভালো হবে, টেনশন কম করা লাগবে, একটু সিস্টেমেটিক ওয়েতে করা লাগবে, আর কিছুই না। ঠিক আছে, এটার মধ্যে আমারই কিছুই নেই আমার কথাবার্তায়। আচ্ছা, সো একটা ব্যাগ নিতাম, আরেকটা ব্যাগ এখানে, আরেকটা ব্যাগও থাকতো, মানে 2টা ব্যাগ নিয়ে হইতেছে প্রত্যেকদিন বাবু সেজে যাইতাম। ক্লাস 2তেও হইতেছে এরকম বাবু সেজে যাইতাম। যাই হোক, তো সেকেন্ড ইয়ারে আমার হয়েছিল কি যে একটায় হচ্ছে ক্লাস, সকাল 8টায় আর না। তো একটায় দেখে আমি দেখা গেছে তখন আবার 12টা পর্যন্ত ঘুমাইতাম। মানে 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত ঘুমাইতাম। রাতে কখন ঘুমাইতাম এটা মনে নাই আমার। ঠিক আছে, কখন ঘুমাইতে যাইতাম এটা। এনডিসির পুরা ফার্স্ট ইয়ার আমি এভাবেই কাটাইছি। এই যে প্রত্যেকদিন রাত 10টায় ঘুমাইছি। কুইজ থাকলে হয়তো একটু ব্যতিক্রম হইছে, বাট অন্য ক্ষেত্রে রাত 10টায় ঘুমাইছি, রাজিনকে ফলো করছি, and it helped. And now let's আরেকটা জিনিস নিয়ে কথা বলি। পজিটিভ অ্যাফার্মেশন নিয়ে কথা হইছে, রিড রিভাইজ, রিপিট, রেস্ট, সবকিছু নিয়ে কথা বলতেছি। তো আরেকটা জিনিস নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে খাদ্য। সো খাদ্যের ক্ষেত্রে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওয়ালা খাবার, এগুলা ব্রেনের জন্য ভালো। কেউ যদি হইতেছে অ্যাকচুয়ালি ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করি বা মিডল ক্লাস ফ্যামিলি হই,
খুব বেশি ঝামেলা না থাকলে অ্যাকচুয়ালি একটা ভালো ডায়েট ফলো করা যায়, যেটা ব্রেনের জন্য এফিশিয়েন্ট। ঠিক আছে? সো লেটস সে ডায়েট। আমি এটা নিয়ে স্পেশাল কিছু বললাম না, বাট জাস্ট গুগল ইট যে 15টা বা সামথিং কোন কোন খাবার খাইলে ব্রেন ভালো থাকে। ফুড ফর ব্রেন, ফুড ফর গুড ব্রেন। ঠিক আছে? জাস্ট গুগল ইট। এটা রিগ্রেট করবা না, এটা ভালো কাজে লাগে। বাদাম খাইতে পারো, বাদাম, বাদাম খাওয়া যায়। আরো অনেক খাবার আছে যেগুলো ব্রেনের জন্য ভালো। তেল জাতীয় মাছ, মানে যেসব মাছে তেল আছে, দেন বিশাল লিস্ট আসলে। ব্রকলি আছে। আমি ছোটবেলায় একটা শাক ছিল ব্রাহ্মী শাক, না এত নাম শুনছি এটা খাইলে নাকি হচ্ছে সব মনে থাকে। অনেক খাইতে চাইছি, কেন জানি মা কখনো বানায় নাই। মার মনে হয় যে ব্রেন আলাদাভাবে ভালো করার জন্য কিছু করার দরকার নাই। ইভেন আমাকে একজন কে যেন বলছিল একটা ওষুধ খাওয়ার কথা, তো আমি কখনো ওই যে অন্য কোনো ওষুধের দিকেও তাকাই নাই। তো ওষুধ খেয়ে আমার মা বলছে, এ এইসব লাগবে না ভাই, এর চেয়ে খারাপ ব্রেন ভালো আমার ছেলের, যা আছে তাতে খুশি থাক। ওষুধ টষুধ খেয়ে তারপর ব্রাহ্মী শাক উল্টাপাল্টা খাবার খাওয়ার দরকার নেই। বাট ভিটামিন জাতীয় খাবার, বাদাম, আমার বাবা বাদাম আনে এখনো। বাদাম খাই মাঝে মধ্যে, বাদাম খাওয়া ভালো ব্রেনের জন্য। আর অনেককে দেখতাম ছোলা খাইতো, ছোলা, কাজু বাদাম খাইতো। দেন বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন ধরনের আমিষ, ঠিক আছে, এগুলা খাওয়া যায়। রেড মিট অ্যাভয়েড করা উচিত, অ্যাজ লেস অ্যাজ পসিবল রেড মিট খাওয়া। যেমন আমি এখন মাটন খাই, আগে মাটন খাইতাম না। এই কারণেই হয়তো ছোটবেলায় বুদ্ধি বেশি ছিল। মজা করতেছি। বলা বলা যায় না, সত্যিও হতে পারে। সো রেড মিট অ্যাভয়েড করা যাইতে পারে। অ্যালকোহল, দেন অ্যালকোহল আই গেস কেউই খায় না, বা অন্তত কেউ ভিডিও দেখতেছে এমন কারো খাওয়া উচিত না। বাট লেটস সে অ্যালকোহল, স্মোকিং এগুলা কুইট করতে পারলে ভালো হয়। পার্সোনালি মনে হয় যে এগুলা ব্রেনের, তারপরে আশেপাশের মানুষের এন্ড লাংস এর, অন্যান্য বডি পার্টস এর, অন্যান্য অর্গানের অনেক ক্ষতি করে। সো উই ডোন্ট নিড দেম না। স্মোকিং তো দরকারই নেই। ঠিক আছে? আমি ভিডিওতে এই পর্যন্ত অলরেডি বলে ফেলছি। ভালো থাকতে হলে কি হতে পারে? মুভি দেখতে পারো, কার্টুন দেখতে পারো, গান শুনতে পারো, ফ্রেন্ডদের সাথে চিটচ্যাট করতে পারো, ফ্রেন্ডদের সাথে পড়াশোনা রিলেটেড চিটচ্যাট করতে পারো, ঘুরতে যাইতে পারো, এনিথিং, ফ্যামিলির সাথে কথা বলতে পারো। আমাদের সময় একটা ভাইরাল হয়েছিল যে ডিএমসি স্কলার থেকে একটা রুটিন দিছিল। সেই রুটিনে ছিল যে ফ্যামিলির সাথে এত সময় এত কথা বলবে, এত সময় এত। সো ইট ক্যান বি এনিথিং, রাইট? ডু হোয়াট এভার দ্যাট মেক্স ইউ হ্যাপি, বাট ডোন্ট ওভারডু ইট। ঠিক আছে? পড়াশোনাকে ঠিক রেখে তারপর করো। রেজাল্ট মোটামুটি তোমার আশার অনুরূপ হইলেই হলো। ঠিক আছে? আমরা সাকসেসকে বুয়েটে চান্স পাওয়া, অমুক জায়গায় চান্স পাওয়া এভাবে ডিফাইন করতেছি না। সাকসেস ডিফাইন করতেছি যে তুমি যা চাইছো তুমি কি তা পাইছো কিনা। এখন তুমি না পাইলে তুমি হইতেছে সেটার উপর কাজ করবা। ঠিক আছে? না পাইলে কষ্ট পাওয়ার কিছু নাই যে হ্যাঁ পাই নাই, আমি তো ওর্থলেস, হ্যান হ্যান। না, কি ভুল ছিল ব্রেকডাউন করো, যে হ্যাঁ আমার এই ভুল ছিল, এই অ্যাপ্রোচে ভুল ছিল। আমি তো প্রত্যেকবারই দেখি আমার অ্যাপ্রোচেই ভুল থাকে অনেক সময়। অ্যাপ্রোচের ভুলগুলা বের করো, দেন অ্যাপ্রোচের স্ট্রেংথ গুলা বের করো যে কি কি ঠিক ঠিক কাজ করছি এখানে। ঠিক আছে? আমি বলতেছি না যে একদম মানে লাইফটাকে হইতেছে পুরা বাদ দিয়ে পড়াশোনা করো করো করো, না পড়াশোনার বাইরে কিছু নাই এরকম বলতেছি না। বাট হ্যাঁ, কি এমন কিছু করো যেটা হচ্ছে, যেটা তুমি চাও। তুমি মুখে বলতেছো যে হ্যাঁ আমি চাই ভালো রেজাল্ট করতে, দেন এট দি আদার হ্যান্ড করতেছো না পড়াশোনা, তাহলে তো হবে না, না? তাহলে কিন্তু হবে না, এটাই সত্যি কথা। আচ্ছা, পজিটিভ অ্যাফার্মেশনের পাশাপাশি যেটা নিয়ে হইতেছে খুব বেশি বলতেছি, ভাই রাজিন আমাকে ক্ষমা করে দিও ভাই, তোমার নামটা এত বেশি বার ইউজ করতেছি। আমি হচ্ছে উদ্ভাসে পরীক্ষা দিতেছিলাম শুরুর দিকে, ওই যে করোনা টাইম এন্ড এইগুলা, মানে ওই সময় হচ্ছে ডিক্লেয়ার হয়ে গেছে যে এইচএসসি হবে না, এখন অ্যাডমিশনের প্রস্তুতি। সো উদ্ভাস ও ইঞ্জিনিয়ারিং এর মডেল টেস্ট নিতেছে অনলাইনেই সব। অনলাইনে লিখে ছবি তুলে তারপরে পাঠাইতে হয়, দেন তারা চেক করে আবার মার্ক দিয়ে দেয়। সো আমি হচ্ছে উদ্ভাসের প্রথম কয়েকটা মডেল টেস্টে খুব ভালো করি নাই। না, আমার মনে হইতেছিল যে এত খারাপ কেন করতেছি। আমি যখন স্কুলে ছিলাম, সত্যি কথা বলি, আই আই অলওয়েজ লুকড আপ টু হিম। আই ডোন্ট নো ইফ দ্যাট ইজ দ্য ওয়ার্ড। আমি ওর দিকে তাকায় থাকতাম কিছুটা, যে কিছু বুঝতেছি না ওকে জিজ্ঞেস করব, বা ও কি করতেছে এটাকে হচ্ছে কপি করব। তো অনেকগুলা কোচিং এও আমি দেখা গেছে ওদের পিছনে পিছনেই গেছি। এই যে রাজিন, কাফি, মুস্তাকিম বা ক্লোজ ফ্রেন্ড যারা ছিল, ওদেরকে দেখে দেখেই চলে গেছি যে ওরা পড়তেছে আমিও পড়বো, শেষ।
মর্নিং শিফটের ফ্রেন্ড ছিল শুভ, সাদিক, আলভি, আ ইমতিয়াজ। বিশাল লিস্ট আসলে, অনেক ফ্রেন্ড। আমরা অনেকেই হচ্ছে এর মধ্যে দেখা গেছে পড়াশোনা বেস দিয়ে ফ্রেন্ডশিপ পুরাপুরি। মানে ফ্রেন্ডশিপের একটা কমন পয়েন্ট হচ্ছে পড়াশোনা। রফিক আরো মানে প্রণব, যাক সবার নাম নিয়ে শেষ করতে পারবো না। তো আমি হচ্ছে এটা মানে শুনছিলাম এক জায়গায়, there is a theory, এটাকে বলে হচ্ছে আইডল থিওরি প্রবাবলি, বা আমার ঠিক মনে নাই এটা, যে তুমি একটা স্পেসিফিক মানুষকে আইডল মেনে নাও। যেমন আমার লাইফে রাজিনও ছিল, আমার নিজের দাদা রাজীব দাদা, খালাতো ভাই, মানে মেসোতো দাদা রাজীব দাদা, ওনাকে আমি আইডল মানতাম অনেক। মানে আমি যে উনি ডাক্তার, সো আমি দ্যাট এক্সপ্লেইনস হোয়াই আই ওয়ান্টেড টু বি এ ডক্টর। এনিওয়েজ, সো রাজীব দাদা হোক, রাজিন হোক, যাই হোক, এদের থেকে আমি জাস্ট শেখার ট্রাই করছি যে অ্যাকচুয়ালি কিভাবে কি করা যায়। মানে দাদা আমাকে অনেক অনেক ভালো কিছু আইডিয়া দিছে লাইফে, মানে আমি বলে শেষ করতে পারবো না। যাই হোক, এত স্পেসিফিক না হই, আমি যেটা বলতেছি ওটাই আসি। সেটা হতেছে যে একটা গ্রাম ছিল, ন্যাসডেলির প্রবাবলি একটা ভিডিওতে বলে যে একটা গ্রাম ছিল যেখানে সবাই বিশ্বাস করতো কি, যে 1 মাইল পার করবে অমুক টাইমে, যদি কেউ পার করে সে মারা যাবে। মানে কেউ 1 মাইল রাস্তা, সেটাকে একটা সার্টেন টাইমের কমে পার করতে পারবে না। দেন দেখা যায় কি ওই গ্রামে মানে এমন বিশ্বাস ছিল যে কেউ পারবেই না। সো ওই অবস্থায় গ্রামের একজন হচ্ছে পার করছে, এন্ড পরে দেখা গেছে অনেকে পারছে। সো আইডল থাকা, ধরো কেউ আমাকেই আইডল মানলো, হইতেও পারে, আচ্ছা রেয়ার কেস, অন্য কাউকে, যে কাউকে তোমার পরিচিত যে কোনো বড় ভাইয়া, পরিচিত ফ্রেন্ড, যে কাউকে আইডল মানলে হয় কি, তুমি জানো যে এটা করা যায়। তোমার যে আইডল সে এইভাবে করছে, তুমি হয়তো চেষ্টা করলা, হয়ে গেল। So, আমার ক্ষেত্রে এটা অনেক মানে সিরিয়াস ইস্যু ছিল। না আমি যদি কাউকে বলি যে আমি ওকে ফলো করব, তাহলে দেখা গেছে তাকে অনুকরণ করা, অনুসরণ করা একদম হোল হার্টেডলি শুরু করে দিছি। রাজিনের ওই ৩ টা মডেল টেস্টে র‍্যাংক অনেক ভালো ছিল, আমার চেয়ে অনেক ভালো। তো হইলো কি আমার, যে আমার মধ্যে একটা রিয়ালাইজেশন আসলো যে আমার ফ্রেন্ড বা রাইভেল, আমি এই ওয়ার্ডটা একবার উচ্চারণ করছিলাম আমার এক ফ্রেন্ডের সামনে, রাইভেল। ও বলছিল তুই তোর ফ্রেন্ড বা ক্লাসমেটকে রাইভেল কেন বলবি? বাট আমার কাছে এখনো মনে হয়, এটা আমি অনেকবার বলছি, ফেসবুকে অনেকবার লিখছি, যে রাইভালরি ইজ দ্য বেস্ট ফ্রেন্ডশিপ। যেখানে কোনো ধরনের আনএথিক্যাল কিছু নাই, সেখানে ফ্রেন্ডদের একে অপরকে পুশ করা, এটাও এক ধরনের রাইভালরি। ঠিক আছে? রাইভালরি ইজ দ্য বেস্ট ফ্রেন্ডশিপ। আমি যদি কিছু পারতাম এবং আমাকে যদি কোনো কারণে রাজিন জিজ্ঞেস করতো, আমি কি ওকে বুঝাইতাম না? আমি অবভিয়াসলি বুঝাইতাম। আমি কোনো কিছু না পারলে আমাকে রাজিন বুঝায় নাই? বুঝাইছে। আমাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো শত্রুতা নাই। রাইভালরি মানে ওইটা বুঝাইতেছি না। কম্পিটিশন তো আছে, তাই না? সো রাইভালরি ইজ দ্য বেস্ট ফ্রেন্ডশিপ। ও আমাকে শিখাইছে, আমি ওকে শিখানোর জানি না কখনো কিছু শিখাইতে পারছি কিনা। আমার ফ্রেন্ডদের আমার উপর আসলে অনেক বড় ডেপথ আছে। আমি আমার ফ্রেন্ডদের লাইফে তেমন কিছু করতে পারছি কিনা কে জানে। যাই হোক, তো আমি হইতেছে মানে ও যখন বলল যে ওর পজিশন ভালো আসছে, আমি পরের পরীক্ষাগুলোতে অটোমেটিক্যালি ইফোর্ট বেশি দিতে পারতেছিলাম। মানে আমার পজিশনও ওর কাছাকাছি চলে আসছিল একদম। আমাদের পজিশন কাছাকাছি আসতো। ও বরিশালে পড়ছে, হাতেম আলী কলেজে পড়ছে, আমি এনডিসিতে পড়ছি, ঢাকায় পড়ছি, আমাদের অনেক কিছু আলাদা, বাট আমাদের পজিশন তারপরও কাছাকাছি আসছে। তো আমাকে যখন ঢাকায় আনা হয়, শুরুর দিকে একটা কথা আমি শুনছিলাম যে ঢাকায় না আসলে লাইফে কিছু হবে না, বা বরিশালের রেজাল্ট খারাপ হবে বা এরকম কিছু। তো তখন আমার অনেক গায়ে লাগছিল। আমার কাছে মনে হয়েছিল যে আমার উচিত আরো বরিশালের থেকে এটাকে রং প্রুভ করা। বাট আমি সত্যি মানে কিছু ক্ষেত্রে বলবো যে লাকি, ভালোই লাগতেছে। এনডিসি একটা বড় কমিউনিটি, অনেক ফ্রেন্ড তৈরি হয়েছে, অনেক জেলার ফ্রেন্ড, অনেক জায়গার ফ্রেন্ড। এটা একটা ভালো জিনিস। মানে হয়তো বরিশাল থেকে মুভ আউট করা এত খারাপ ছিল না। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, বরিশালের থেকে ও যেহেতু উদ্ভাসেও সেম করছে, অ্যান্ড অন্যান্য ভর্তি পরীক্ষায়ও বেশ ভালো করছে। এখনো বুয়েটে হচ্ছে ট্রিপলিতে আছে, বুয়েট ট্রিপলিতে আছে রাজিন। দেন অনাবিলের নাম নিলাম না, একসময় অনাবিল, অনাবিল হইতেছে আমাকে আরো অনেকভাবে মোটিভেট করছে। আমি এটা বুঝাইতে পারবো না। আমি একটা প্রবলেম বুঝি নাই, ও আমাকে ৩ মাস, মানে আমি ওকে কয়েক মাস ধরে বলছি এটা বুঝাই দে, দেন কলে বুঝাই দিছে। আহ, তখনও বুঝি নাই, বাট ও যখন ৩-৪ বার বুঝাইছে তখন তো বলাই লাগে ভাই বুঝছি থাক। আহ, পরে হচ্ছে ওইটা বুঝছি আমি পরে,
থিওরি গুলা ফিজিক্স ওয়ালা থেকে মানে কভার হয়ে গেছে শেষে। ফিজিক্স ওয়ালা ভিডিও দেখছিলাম আমি। সো অনাবিল ছোটবেলায়, খুব ছোটবেলায় বলছিল যে বুয়েটে পড়তে চায়, অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্রম মাই সাইড, যে ছোট একটা মোটিভেশন আমারও হয়তো ছিল যে বুয়েটে পড়তে চাই হয়তো। বাট আমি ডাক্তারি হইতে চাইছিলাম মোস্ট অফ দ্য টাইম স্কুলে। আমি সবসময় বলতাম যে জীবনে আসলে কে কি চায়, কে কি হবে, এগুলা কখনোই বলা যায় না। অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার, এগুলা মানে খুব একটা খারাপ না। আবার অনেক ইঞ্জিনিয়ার পরে ফ্যাশন ডিজাইনার হয়ে যাবে, অনেকে অ্যাক্টর হয়ে যাবে, অনেকে স্টার্ট আপ দিয়ে অনেক কিছু হয়ে যাবে। হয়তো তার এডুকেশনের সাথে মিলবে না, বাট এডুকেশন তার মধ্যে ঠিকই থাকবে। এমন না যে এই জন্য বলবা যে তাহলে এর পড়ে লাভ কি। এই পড়ার সুযোগ পাইছে, পড়ছে, অন্য কেউ সুযোগ পাইলে সেও অন্য কিছু করতে পারতো, এটাই সত্যি কথা। আমরা যেমন আইডিয়াল দুনিয়া চিন্তা করি যে আচ্ছা অমুকে এটা পড়তেছে, এটাই নিয়েই কাজ করবে, এটাই হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি না। আমরা যে অনেক বড় একটা সেশন না, অনেক দীর্ঘ সময় নিয়ে কথা বলতেছি। তো যাই হোক, মোটামুটি আমরা ওই যে যখন রেজাল্ট দিল না, আমরা তিনজন হচ্ছে ভিডিও কল দিলাম। আমরা তিনজন হচ্ছে ডে শিফটে ছিলাম বরিশাল জিলা স্কুলে। আমাদের ডে শিফট থেকে আমরা তিনজনই হচ্ছে ওই বছর চান্স পাইছিলাম। তো হ্যাঁ, ফোন দিয়ে কথা বললাম, আবেগঘন মুহূর্ত ছিল ওই যে বইটা চান্স পাওয়ার ওই মুহূর্তটা। এক তো আমি নাচতেছি, নাচলাম, তারপরে হচ্ছে এই যে আমার বাবা হচ্ছে, মানে আমি নাচতেছিলাম, চিল্লাইতেছিলাম, বাবা তো বলছিলাম মনে হয় ঘুমানো ছিল। বাবা উঠে বলতেছে, ভাই এই রেজাল্ট আমি আগেই জানি, তুই তো হয়তো হচ্ছে সবসময়। আমার পরীক্ষা অনেক জেনুইনলি খারাপ হয়েছিল, অনাবিলের সাথে কয়েকটা উত্তর মিলাইছিলাম, একটাও হয় নাই তখন। দেখছিলাম 2 3 4টা ভুল গেছে। যাই হোক, তো পরে হইতেছে মানে বাবা বলতেছে, তুই তো এমনি হইতেছে আমাকে সবসময় ক্রিটিসাইজ করস, আমি তো জানতামই এটা হবে। আমার বাবা দুইটা সময় অনেক মানে কনফিডেন্ট ছিল আমাকে নিয়ে। এক হইতেছে এনডিসি অ্যাডমিশন, মানে আমি এনডিসি অ্যাডমিশনে একটা হোয়াইট শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট পরে গেছিলাম। হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট, আমি জানি না ওটা কি স্পেশাল আছে। আমি ভাইবা দিয়ে বাইরে এলাম, আমি বাবারে বললাম, বাবা মোটামুটি হয়েছে, খুব বেশি ভালো হয় নাই, রিটেনও না ভাইবাও না, আমাদের সময় রিটেন ভাইবা একসাথে হয়েছে, মানে পরপর হয়ে গেছে। বাবা বলছে, তুই কি এই সাদা শার্ট পরেই ভাইবার দিছিস আর এই ব্ল্যাক প্যান্টই পরা ছিলিস? উইয়ার্ড প্রশ্ন না? হ্যাঁ এইটাই তো পড়া, এইটাই পরেই তো আসছি। তাহলে তো চান্স হয়ে গেছে। হ্যাঁ, দেখলাম চান্স হয়ে গেছে। তারপরে বুয়েটের হয়েছিল কি যে বাবা আগে থেকেই সেলিব্রেট করবে এটা নিয়ে অনেক বেশি মানে এক্সাইটেড ছিল। মানে সত্যি কথা, আমার বাবা হচ্ছে হরিণের মাংস কিনছিল। বাগেরহাটে মেবি এটা পাওয়া যায়, আই ডোন্ট নো কিভাবে কি। বাট দেন আমরা অনেক ক্রিটিসাইজ করছিলাম আমি এন্ড মা। বাট মানে আমার তো কোনো নাই, ঠিক ঠিকানা নাই, আমি পরীক্ষায় কি লিখে আসছি কে জানে। সারা রাত জেগে 2 রাত পর পর জেগে হচ্ছে পরীক্ষা দিছি, বাজে স্ট্র্যাটেজিতে পরীক্ষা দিছি, বাট স্টিল চান্স হয়ে গেছে। চান্স হয়ে গেছে কিন্তু বলতেছি মানে এমন না যে নিজেকে ছোট করতেছি। এতগুলা রিসোর্স পড়ছি, অনেক রিসোর্স, ঠিক আছে, একদম ছোটবেলা থেকে অনেক ভালো ভালো জিনিস ফলো করতাম, আর সবাই অনেক হেল্প করছে। এত হেল্প, এত রিসোর্স, এত কিছু ভালো হয়তো হওয়ার ছিল, হয়ে গেছে। আচ্ছা, এখানে কিছু কথা বলতেছিলাম আমার স্কুল রিলেটেড। যেমন স্কুলে থাকা অবস্থায় আমার এসএসসির বাংলা, বিজিএস, রিলিজন, ইংলিশ এগুলোর মার্ক বেশ ভালো আসতো। কারণ আমি সবসময় পরীক্ষার খাতায় লিখতাম রিলেভেন্ট জিনিসপত্র, ইরিলেভেন্ট কিছু লিখতাম না। অ্যান্ড অলওয়েজ ট্রাই করতাম কি নিজের কিছু ইউনিক অ্যাড করার। হইতে পারে যে আমি কোনো চিংড়ি রিলেটেড আমি একটা আর্টিকেল পড়ছি, তো আমাকে আর্থ্রোপোডা রিলেটেড কিছু ব্যাখ্যা করতে বলছে, সেখানে অর্থনৈতিক গুরুত্ব চাইছে। তো আমি দেখছিলাম যে গাইডে অনেক কিছু লেখা, তো সবাই তো গাইডেরটাই লিখবে, না আমি করছিলাম কি একদম পুরা ওই জায়গায় বসেই চিন্তা করছিলাম যে আচ্ছা আমি কোন কোন অর্থ বছরে চিংড়িকে যে হোয়াইট গোল্ড বলা হয়, এইসব রিলেটেড যত তথ্য আছে সবকিছু, মানে আর্থ্রোপোডার শ্রেণীর যতগুলা যা যা করা যায় ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে সেগুলো হচ্ছে সব দেখে গেছিলাম, এন্ড আমার কমন পড়ছিল। ইয়েস, আমি কথাটা আগেও মনে হয় বলছি যে আমি যা যা চিন্তা করতাম আমার বেশিরভাগ সময় সেগুলো কমন পড়ছে। এন্ড মোস্ট অফ দ্য টাইম ইটস লাইক যে আমি পরীক্ষাটা আগে দিয়ে আসছি, তারপর এক্সাম হলে জাস্ট মানে ওই জিনিসটা মানে যা চোখের সামনে আগে ছিল ওইটার উপর হাত ঘুরাইতেছি। সো বেশি চিন্তাও করা লাগতো না। আচ্ছা, দেন কম্পারিজন করে পড়া লাগে কিছু সাবজেক্ট, যেমন বায়োলজি, ঠিক আছে? বায়োলজি কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, সো এটা ছক করে পড়া যাইতে পারে, চার্ট করে পড়া যাইতে পারে। দেন ম্যাথ ফিজিক্সে মোস্ট অফ দ্য টাইম ফর্মুলা জানলেই হয়ে যায়। আমি রিসেন্টলি আমার এক স্টুডেন্টকে বলতেছিলাম যে আমি নিজেকে বলে গেছিলাম যে ফিজিক্সে আমি ফর্মুলার বাইরে কিছু চিন্তা করব না,
কারণ বুয়েটে যে ম্যাথ আসে দেখা গেছে ফর্মুলাতেই হয়ে যায় 95% অফ দ্য টাইম। খুব বেশি থিওরি থাকেই না অ্যাকচুয়ালি। সো পরে হয়েছে কি একটা প্রশ্নে আমি খুবই মানে ওলট পালট হয়ে গেছে আমার ব্রেনের মধ্যে। প্রশ্নটা এমন অদ্ভুতভাবে ঢুকছে যেটা মানে অ্যাকচুয়ালি আমি বলে বুঝাইতে পারবো না যে কেন ভুলভাবে ঢুকলো। আমি পুরো প্রশ্নটাই ভুল পড়ছি, দেন সলভও ভুল হয়েছে। এরকম বুয়েটে হয়েছে, দেন সিকিউরিটিও হয়েছে। মেবি আমার ব্রেন অত ভালো না, এটা একটা ফ্যাক্ট আর কি। কারণ আমি একটা প্রশ্ন ঠিকঠাক ভাবে পড়ে বুঝতে পারতেছিলাম না। অথবা এটা একটা কারণ হইতে পারে যে ওই যে বললাম রেস্ট রেস্ট রেস্ট, নিজে তো নেই, নিজে তো এই যে পরীক্ষার আগে বাজে ওয়েতে পরীক্ষা দিছি, নিজে ভুলগুলা করছি হয়তো। মানে যেহেতু লাইফ একটা মানে ওয়ান টাইম জার্নি, সো বলা যায় না অন্যভাবে করলে কি হইতো না হইতো। আচ্ছা, কথাগুলোতে আসি আবারও। সো আমি ফর্মুলা শিট বানাইছিলাম ফর্মুলা ম্যাপের মতো, যেখানে ছোট ছোট করে ডিরাইভেশন গুলাও থাকতো। যেটা আমি ওই যে বললাম নার্ড নার্ড নার্ড, আমার ডিরাইভেশন না দেখলে হচ্ছে মানে অবস্থা খারাপ হয়ে যায় যে আচ্ছা এটার ভিতর থেকে যদি কিছু দেয় না পারি। সো আমি করছিলাম কি যে মাইন্ড ম্যাপ বানাইছিলাম, সব ফর্মুলা থাকতো ওইটায়। আমি ওটারও হচ্ছে লিঙ্ক দিয়ে দিব না লাগলে ডেসক্রিপশনে। সো মাইন্ড ম্যাপের ফর্মুলাগুলো দেখতাম বারবার, আর ওখানে ডেরিভেশন ছোট ছোট করে লেখা থাকতো, যেটা আমি দেখলে বুঝবো, অন্য কেউ দেখলে বুঝবে না। মেবি মানে লেটস সে কোনো জায়গায় ভেক্টর ইউজ হবে ডেরিভেশনে, আমি ভেক্টর লিখে রাখছি খালি। কোনো ফর্মুলায় ক্যালকুলাস ইউজ হবে, আমি সি লিখে রাখছি। সো এরকম ভাবে আর কি ওই নোটটা বানানো। সো আমি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই একটা নোট পড়েই দেখছি মানে দিছি। 23 পেজের একটা ফর্মুলা শিট, এটা পড়েই প্রত্যেকটা পরীক্ষা দিছি। অ্যান্ড প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার আগে মেবি ওই যে উদ্ভাসের কনসেপ্ট বুক, দেন নিজের যে টিচাররা কলেজে যা পড়াইছিলেন সেগুলা, তো সেগুলো একবার দেখে যাইতাম, চোখ বুলায় যাইতাম, নাহলে আমার মনে হতো যে আসবে আমি পারবো না, সহজ জিনিস আসবে পারবো না। ঠিক আছে, সো এইরকম প্রিপারেশনও নিতে পারো যে ফর্মুলা থেকেই তো মোস্টলি আসে, সো ফর্মুলা দেখে গেলাম ভালো মতো, ম্যাথ দেখে গেলাম টাইপ ওয়াইজ, বা ম্যাথ বইয়ের গুলা দেখে গেলাম, মানে ম্যাথ হায়ার ম্যাথের কথা বলতেছি। অ্যান্ড যেটা আমি বলতেছিলাম যে বইটা আমি নিজেকে কনভিন্স করার ট্রাই করছিলাম সর্বোচ্চ যে ফর্মুলার বাইরে কিছু আসবে না, বাট স্টিল ফর্মুলার মধ্যে একটা আসছে। বাট ওটাকে আমি চিন্তা করছি যে ফর্মুলার বাইরে নিশ্চয়ই বড় মহান কোনো থিওরি, অ্যান্ড ওটা ভুল হয়েছে। সেরকমই 2-3টা ভুল হয়তো হয়েছে। আচ্ছা, সো মোটামুটি মেডিকেল নিয়ে কথা হলো। আহ, যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো কিছু চ্যানেল ফলো করতাম, ভালো কিছু গ্রুপ ফলো করতাম, বায়োলজি হেটার্স, মেডিএম ভাই, অপু ভাই। দেখলেই বোঝা যাবে যে আমি অ্যাকচুয়ালি, আচ্ছা অপু ভাই না প্রবাবলি মানে বনি আমিন অপু, প্রবাবলি ভাইয়ার এটা পুরা নাম। সো পুরা নামই মেবি ওখানে লেখা, অথবা অপু ভাই লেখা আমার। আচ্ছা, সো আরেকটা ফলো করতাম ফিজিক্স মেইড ইজি, প্রবাবলি এটা হচ্ছে পাকিস্তানের অথবা ইন্ডিয়ার একটা পেজ, ফেসবুক পেজ। এখানে ফিজিক্সের অনেক জিনিসপত্র সহজ করে হইতেছে পোস্ট করা থাকতো। সো এটা পড়েও আমি দেখে দেখে বুঝতাম, ও আচ্ছা এভাবে এই থিওরিটা হবে। সো আমার অনেক ক্ল্যারিফাই হয়েছে অনেক ফিজিক্সের আইডিয়া। দেন আমাদের করোনা মানে বারবার বলে নেই, আমাদের এটা বোঝা দরকার, আমরা অটো পাস প্লাস করোনা ব্যাচ। আমাদের সময় অনেক টাইম ছিল, আমি অনেক অনেক জিনিস এই জন্য এক্সপ্লোর করতে পারছি। এই জন্য হয়তো বা আমি আইআইটি যেই সলভও করতে পারছি, বা ওগুলাও দেখছি। ঠিক আছে, তো ফিজিক্স গুলোর পুরান ভিডিও আমি এমনিই দেখতাম, পুরান যেগুলা 5-6 বছর হয়ে গেছে, এখন তো 7 বছর হয়ে গেছে হয়তো। আহ, তো ওইগুলা দেখতাম, ওইখানে আমি কেমিস্ট্রি দেখছিলাম, ফিজিক্স দেখছিলাম, বিভিন্ন জিনিসের আইডিয়া গুলা প্রপারলি বোঝা গেছে। মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক, এইটার আইডিয়া অ্যাকচুয়ালি আমার ভালো মতো আসছে এখান থেকেই, ফিজিক্স ওয়ালার ভিডিও থেকে। দেন ফিজিক্স ওয়ালা ওই সময় কিছু আহ, অন্যান্য চ্যানেলও খুলছিল, মঞ্জিল ওয়ালা, জেই ওয়ালা। সো ওইখানে হচ্ছে তারা জেইর প্রবলেম, জেই মেন্সের প্রবলেম, অ্যাডভান্সের প্রবলেম সলভ করাইতেছিল, আমি এগুলাও দেখতেছিলাম, ভালো লাগতেছিল এই জন্য, আর কিছুই না। আমি যদি ওই যে আমি একবার কিন্তু বলছি আমি মানে প্রচন্ড পরিমাণ মুভি দেখি, প্রচন্ড পরিমাণ ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কনজিউম করি। সো ওয়াই নট সি সামথিং দ্যাট বেনিফিটস, তাই না? সো জড়তার ভ্রামক দেখছি, আমি সবকিছু যা যা দেখতাম হয় স্ক্রিনশট তুলে নোট রাখতাম, আর নাহলে খাতায় লিখে নোট রাখতাম, যাতে এটা পরে রিভাইজ দেওয়া যায়, কারণ পরে রিভাইজ না দিতে পারলে এটা অ্যাকচুয়ালি ব্রেনে থাকে না। সো আমরা মেবি এখন জানি এরকম, অনেকে দেখছি যে রিসার্চে বলছে যে ওই যে রিভাইজ না দিলে 7 দিন পরে ভুলে যায়, 7 দিন পরে মনে থাকে অর্ধেক, বা এরকম অনেক কাহিনী আছে। সো অ্যাকচুয়ালি রিভাইজ দেওয়া দরকার। ঠিক আছে, যা পড়তেছি। দেন আরেকটা ইউটিউবে জেম চ্যানেল আছে, ফিজিক্স গ্যালাক্সি, এখানে খুব অ্যাডভান্স প্রবলেমও দেখানো হয়। সো ওইগুলোরও অল্প কিছু দেখছিলাম।
দেন আমি তো ম্যাথ অনেক পছন্দ করি। আমি randomly ঘনশ্যাম তিওয়ানি স্যারের সাথে পরিচিত হয়ে গেছিলাম। সেনগেজ নামে একটা খুবই ফেমাস বই আছে, কঠিন বই। যেই মেন্স এর জন্য, যেই অ্যাডভান্স এর জন্য প্রবাবলি লোকজন পড়ে। সো ওই বইয়ের লেখক হচ্ছেন উনি। ওনাদের মেবি কোচিং সেন্টার আছে এন্ড অল। সো ওনার কিছু ইউটিউব ভিডিও দেখছিলাম। বেসিক্যালি কম্বিনেশন, পারমুটেশন, ক্যালকুলাস, তারপর যেগুলো অ্যাকচুয়ালি আমাকে মানে কি বলে? আমাকে এক্সাইট করে এমন জিনিসগুলোর উপরে আমি ভিডিও দেখছিলাম। ঠিক আছে? দেন নেহা ম্যাডামের হচ্ছে ভিডিও দেখতাম, ম্যাথমেটিক্যালি ইনক্লাইন্ড। ওইখানে ম্যাম কিছু শর্টকাট দেখাইতেন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাথের কিছু শর্টকাট ছিল। সো এরকম ম্যাথের অনেক শর্টকাট আমি দেখছি ইউটিউবে, অনেক আছে, মানে ভুরি ভুরি। ইন্ডিয়ার তো কম্পিটিশন এত বেশি যে একটা প্রশ্ন হয়তো বাংলাদেশের চেয়েও কম টাইম দেওয়া লাগে, বা যত সহজে করা যায় আর কি। সো এই জন্য অনেক ট্রিকের ভিডিও দেখা হইছে। মানে উনারা আপলোড করছে, আমি দেখে গেছি। দেন ম্যামও হইতেছে ওই যে কোশ্চেন ব্যাংক সলভ করাইতেন। দেন বেদান্তুতে উনি মেবি আবার এসে সলভ করাইছিলেন। দেন আনএকাডেমি, বেদান্ত, বাইজুস, আরো মানে নাম নিতে থাকলে তো আসলে অনেক রিসোর্স এক্সপ্লোর করা হয়েছে। আমি মাঝে মধ্যে হচ্ছে মানে জাস্ট একটা অ্যানালজি দাঁড় করার জন্য বলি এটা, যে আমি লাইফে যত বেশি মুভি দেখছি, যত আওয়ার মুভি দেখছি, আমি ঠিক তত আওয়ার পড়ছি। আর আমি যত মুভি দেখছি এটার সংখ্যাটা অ্যাকচুয়ালি কাউকে বললে মানুষের বিশ্বাস হবে না যে এত এত টাইম কেমনে পাইছে মানুষ। প্রত্যেকদিন লেটস সে ২-৩টা দেখা হয়ে যাইতো একটা টাইমে। বা এমন হয়তো যে ৭ দিনে একটা পুরা কার্টুন দেখছি, যেটায় হচ্ছে ৩০০ এপিসোড আছে। সো কোন লেভেলের বিঞ্জ ওয়াচ করার অভ্যাস আছে বলে বুঝাইতে পারবো না। লেটস সে যে বিঞ্জ ওয়াচ করে তো আসলে এডুকেশন মানে কনজিউম করা যায় না। সো এডুকেশনের ক্ষেত্রে আমি কি করছি, ওই যে স্ক্রিনশট রাখছি, যেটা বুঝে গেছি ওটাকে স্কিপ করে আগাইছি। যেটা মনে হয়েছে খাতায় লেখা দরকার খাতায় লিখে রাখছি। দেন পরে তো আমি ওগুলা পড়ে রিভাইজ দিয়ে বুঝছি, তাই না? আর যদি হচ্ছে কোনো কিছু খাতায় লেখা দেখে না বুঝি, তাহলে তো ওই যে আবার ভিডিওতে ফেরত আসা লাগছে। আমি একদম ভিডিওর লেকচার নাম্বার সহ সবকিছু তুলতাম। মানে খুবই অবিডিয়েন্ট স্টুডেন্ট বলা যায়। অ্যান্ড উদ্ভাস যে পরীক্ষাগুলো নিচ্ছে, উদ্ভাসের কথা তো মনে হয় বলাই হয় না। উদ্ভাসই মেইনলি এই যে আমার ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে এসে যে হেল্পটা হইছে, উদ্ভাস আমাদেরকে কর্নার টাইমে অনেক বড় সুবিধা দিছে। প্রথমত তো মডেল টেস্ট নিছে বোর্ডের জন্য, দেন মডেল টেস্ট নিছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, দেন রিভাইজ ব্যাচ নিছে, রিভিশনের তারা করছে, দেন কিউএনএ নিছে, তারা কোশ্চেন ব্যাংকও সলভ করায় দিছে। সো উদ্ভাস আমাদের জন্য মানে একই পেমেন্টে যে সার্ভিসটা দিয়ে গেছে তার জন্য হ্যাটস অফ। যেই গ্রেটফুলনেস থেকেই অ্যাকচুয়ালি আমি মানে যখনই হয়তো সে বুয়েটে ঢুকি, সাথে সাথে হচ্ছে কয়েকদিন পরেই উদ্ভাসের রিক্রুটমেন্ট হয় যে টিচার হিসেবে, তখন আমি জয়েন করে ফেলি। বিকজ আই ক্যান্ট এক্সপ্লেইন যে উদ্ভাস আমার জন্য কত কিছু করছে। অ্যান্ড আমি যেহেতু লেটস সে ওই যে বললাম না, আমার মেন্টালি অনেক বেশি রিঅ্যাফার্মেশনের দরকার পড়ে, রিঅ্যাসুরেন্সের দরকার পড়ে, গাইডলাইনের দরকার পড়ে। আমি ওই মানুষটা না যে হইতেছে একা একাই সব পারি। না, আমি ওই মানুষটা না, ওই শক্তিশালী মানুষ না। সো উদ্ভাস থেকে আমাকে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম পাশা ভাইয়া কল দিতেন। পাশা ভাই পাশা ভাই আমাকে অনেক মানে কল দিয়ে অনেক মোটিভেট করার ট্রাই করতেন, কখনো যদি আমি ডিমোটিভেটেড হয়ে যাই। দেন অন্যান্য ভাইয়ারাও হইতেছে কল দিয়ে খোঁজ খবর নিতেন আর কি। অনেকের মনে হতে পারে যে, অনেকের কাছেই মনে হয় যে এটা তো খারাপ বা এটা অনেকের ভালো লাগে না, আমি দেখছি এটা নিয়ে অনেকে জোক করে, করে। বাট আমার কাছে মনে হয় ওই করোনার ওই টাইমে যদি কনস্ট্যান্টলি ওনারা আমার খোঁজ না নিতেন, হয়তো আমি পাগল হয়ে যেতাম বা অন্য কিছু হতো। এমন হয়েছে যে আমার ফ্রেন্ডের সাথে আমার ২.৫ মাস পরে কথা হয়েছে, এক ফ্রেন্ডের সাথে। আমি অথচ ওইদিন কাঁদতেছিলাম, যদিও ও তো জানে না। এন্ড করোনার মধ্যে অনেক কিছু হয়েছে, অনেক মানে ক্লোজ লোকজন মারা গেছে, ফ্রেন্ডের ক্লোজ লোকজন মারা গেছে, তাদের পাশে যাইতে পারি নাই, এটার গিল্ট এন্ড অল। মানে অনেকের কাছে তো মনে হয় যে করোনায় টাইম পাইছেন এত ভালো, বাট ওভারঅল আমাদের বছরের প্রশ্ন যদি আমি বলি, বুয়েটের প্রশ্ন রেসপেক্টে, ৩ মাস টাইমে যা করা যাইতো, ৬ মাস, ৭ মাস, ৮ মাস, ১ বছর টাইম পেয়েও একই রেজাল্ট, একই হয়েছে। হয়তো আরো ভালো খারাপ কি হয়তো জানি না, বাট কাছাকাছি হয়েছে। সো অ্যাকচুয়ালি আমি বলবো না যে খুব একটা করোনার টাইমের জন্য লাভ হয়েছে। বাট হ্যাঁ, পাশা ভাইয়েরা খোঁজ নিছেন, এটা আমার অনেক ভালো লাগছে। আর এখনো মনে আছে যে মেডিকেলে আমি যখন চান্স পাইছি, আমি হচ্ছে শ্যাডো এইডে কোচিং করছিলাম উদ্ভাসের পাশাপাশি, শ্যাডো এইডে। তো আমাকে প্রবাবলি হইতেছে সোহেল ভাই, আর হচ্ছে সোহেল ভাইয়া, সরি, সোহেল ভাইয়া আর হইতেছে ইরাম ভাইয়া,
ইরাম তাহমিদ ভাইয়া। ওনারা ২ জন হচ্ছে একটা মিটিং রাখছিলেন আরকি, যে কয়েকদিন পরেই ধরো বুয়েটের পরীক্ষা। আ মেডিকেলে অনেকে পাইছে, অনেকে অনেক জায়গায় পাইছে, ভর্তি হয়ে আছে। সো কার কি অবস্থা এটার জন্য একটা মিটিং ডাকছিলেন ভাইয়া। ইরাম ভাইয়া আমার ২ জন মানুষের প্রতি, মানে ম্যাথের জন্য ৩-৪ জন মানুষের প্রতি আমি অনেক, মানে কি বলবো, গ্রেটফুল। ইরাম ভাইয়া, ইলহাম ভাইয়া, অন্যরকম পাঠশালায় ওনার গতিবিদ্যায় স্থিতিবিদ্যার ভিডিও আছে, ইলহাম ভাইয়া। আর ইরাম ভাইয়া হচ্ছে ওভারঅল আমার ম্যাথের অনেক ছোট, ছোট লুপ হোল উনি ফিক্স করে দিছেন। অনেক আইডিয়া আমি হয়তোবা মোটামুটি পারতাম, ওটাকে আরো পারফেক্ট করে দিছেন উনি। দেন প্র্যাকটিস অ্যান্ড এভরিথিং, কনটেন্ট এভরিথিং অনেক হেল্প হইছে ভাইয়ার কারণে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে সোহেল ভাইয়া আর ইরাম ভাইয়া, ওনারা আমার মুখের দিকে তাকানো, আমি মেডিকেলে ভর্তি। আমি খুবই হাস্যোজ্জ্বল একটা মানুষ। আমাকে যদি হইতেছে অনেকে মাঝে মধ্যে হচ্ছে আমি একটু স্যাড পোস্ট করি বা স্যাড কথাবার্তা বলি। তো অনেকে ভাবে যে মনে হয় আমি অনেক স্যাড, অনেক স্যাডিস্ট। আমি সবসময় এনজয় করি যে আশেপাশে সবাই খুশি আছে। আর সাথে আমিও খুশি থাকলে ভালো। আমি খুশি না থাকলেও আশেপাশে সব খুশি, আমি খুশি। হাসি খুশি থাকি আরকি। ঠিক আছে? ব্যক্তি জীবনে যাই হোক। তো ওই আমি অনেক খুশি ছিলাম। তো ভাইয়ারা ভিডিও কলে আরকি। তো ভাইয়া বলতেছিলেন ওখানে ওই কোচিং এ শ্যাডো আইডিয়া অন্যরাও আছে। আমাদের বছর বুয়েটে যে সেকেন্ড হইছে ও আছে। আরো অনেক, মানে আমরা সবাই মোটামুটি চান্স পাইছিলাম। বেশিরভাগই সিএসসি তেই ঢুকে গেছে। আর এই যে অনাবিলের কথা বললাম, ও ছিল মেকাতে আছে। আ তো ভাইয়া হচ্ছে আমার মুখের দিকে তাকায় বলতেছে যে ওর চেহারা দেখলে মনে হয় ও জীবনে আর কিছু চায় না। মেডিকেলে চান্স পেয়ে এত খুশিও। আসলেই এমন খুশি হয়ে গেছিলাম। তো হইছে কি যে একসময় উদ্ভাসে পরীক্ষা দেওয়া বাদ দিয়ে দিছি। মানে ৩-৪ টা পরীক্ষা দেই নাই। কেন দেই নাই আমার কাছে এক্সপ্লানেশন নাই। মেডিকেলে হয়তো ক্লাস শুরু হয়ে গেছে বা মেডিকেল নিয়ে আমি অনেক ফ্যাসিনেটেড। হ্যাঁ, এটাই আমার লাইফ, এটাই শেষ। সো যাই হোক, অনাবিলের সাথেও এটা নিয়ে কথা হয়েছিল যে মেডিকেলে তো ভালোই লাগতেছে। দেন একটা সার্টেন ঘটনায় আবার ফ্রিক আউট করছিলাম। যেহেতু এই যে করোনা টাইমে কোনো ইন্টারেকশন নাই, মেডিকেলে চান্স পাওয়ার পরে হঠাৎ করে অনেক ইন্টারেকশন হইতেছিল। ভয়ে পুরা পাগল হয়ে গেছিলাম। মোবাইল অফ করে রাখছিলাম, ফেসবুক আনইনস্টল ডিঅ্যাক্টিভেট করে ফেলছিলাম। যাই হোক, খুবই চাইল্ডিশ। সো অনাবিলকে পরে কাহিনী বলছিলাম, অনাবিল বলছিল, "তুমি মিয়া ডাক্তারই হও। তোমার আর ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে না।" মানে টন্ট করে বলতেছিল। কারণ ওকে কিছুদিন আগেও আমারে বলতেছিল, "ভাই তুই প্রিপারেশন নেস না কেন ঠিকমতো?" তো আমি ওকে বলতেছিলাম, "ভাই আমার তো ডাক্তারই হইতে ইচ্ছা করতেছে। ডাক্তার হইলে এই লাভ, ওই লাভ। আগে, আগে বিয়ে, আগে, আগে চাকরি, আগে, আগে টাকা।" না, এসব কিছুই বলি নাই। অন্য কারণ ছিল। মেডিকেলের প্রতি আমার অ্যাকচুয়ালি একটা ফ্যাসিনেশন ছিল ছোটবেলা থেকে। টাকার বাইরে, বিয়ের বাইরে, অন্য সবকিছুর বাইরে। মেডিকেলে পড়েও মানে রিসার্চ করা যায়, অনেক কিছু করা যায়। সো জাস্ট একটা দিকই হচ্ছে মানুষজনের চিন্তা করার দরকার নাই। যাই হোক, ভাইয়ারা বলছিলেন আমি অনেক খুশি। তো ওই যে উদ্ভাসেও পরীক্ষা দিতেছিলাম না। তো উদ্ভাস দিয়ে আমার ঠিক মনে নাই কোন ভাইয়া কল দিছিলেন। আমাকে হচ্ছে মেডিকেলে চান্স পাইলাম তখনও কল দিছিলেন। কংগ্রাচুলেট করছেন। আর মেডিকেলে পরীক্ষা দিছি তারপরেও কল দিছিলেন। পরীক্ষা কেমন হইছে? আমি বলছিলাম অনেস্টলি যে এরকম, এরকম হইছে। মেবি এইটা হবে না, ওইটা, ওইটা হইতে পারে। মোটামুটি এই, মানে এমন হবে। মার কেমন আসবে? সো পরে হচ্ছে দেখছিলাম আরকি যে একটু ডেভিয়েট করছে। সো যাই হোক, উদ্ভাস থেকে আমাকে বলছিল আরকি যে, "ভাইয়া তাইলে আপনি ডাক্তারই হন। বেস্ট অফ লাক ফর দ্যাট। তাহলে আর আপনি মনে হয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতেছেন না।" সো আপনি আর পরীক্ষা দিতেছেন না। এই কথাটা এমনভাবে আমার গায়ে লাগছে যে আমি পরীক্ষা দিছি ভালোমতো। পরের পরীক্ষায় আমি উদ্ভাসে দেওয়া শুরু করছি আবারও। এটা অনেক বছর, মানে অনেক সময়, দীর্ঘ সময়ের কাহিনী, বুঝছো? তোমাদের যাদের মনে হয় যে ভাইয়াদের তো মনে হয় না কোনো এতদিন পেশেন্স কি থাকতো। ভাইয়া এক জিনিস অনেকবার পড়ি, খারাপ লাগে। দ্বিতীয়বার তো পড়তে ইচ্ছা করে না। বারবারই ভুলি। আমি ১ বছর মনে হয় টানা একই জিনিস পড়ছি। বারবারই ভুলছি। বারবারই দেখি যে কেমিস্ট্রির ওই জিনিস মনে নাই। ফিজিক্সের ফর্মুলা ভুলে গেছি। একটা ম্যাথ পারতেছি না, যেটা আগেও ২ বার করছি। এটা কনস্ট্যান্টলি দেখছি। আর এটা খালি আমি না, এটা হইতেছে যত মানুষের সাথে, যত বুয়েটিয়ান, যত যেখানে যায় পড়ে, যার সাথেই কথা বলো মানুষজন ভোলে, এটাই সত্যি কথা। ঠিক আছে? তো যাই হোক, উদ্ভাস থেকে ওই কথাটা বলাই আমার অনেক মানে কাজে লাগছে। এটাকে বলে নেগেটিভ, নেগেটিভ একটা মেকানিজম। আমার সাথে এটা ছোটবেলায়ও হইতো যে কেউ কিছু নেগেটিভ বললে আমি ওটাকে পজিটিভলি নেওয়ার ট্রাই করতাম। যাই হোক, বুয়েটে হয়তো যেটা বলতেছিলাম যে এনডিসি তে তো একটা কাহিনী হয়ে গেল, দেন বুয়েটে আরেকটা। আচ্ছা, এখানে কি বলতেছিলাম? হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এনডিসি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আচ্ছা, যাক, ওভারঅল কলেজ লাইফে পড়াশোনা করো ঠিকঠাক, রিসোর্স ঠিকঠাক ফলো করো।
লাইফে খুশি থাকো, রেস্ট নাও, ঠিক আছে? সবকিছুই করা যায় জীবনে। আমরা টাইম পাইছি, অনেক কিছু করছি। নার্ড মানুষ, করোনা, এমনি হতাশ। এই জন্য হয়তো এগুলা পড়াশোনার জিনিসই দেখা হয়েছে। এই করোনার টাইমে বা এডমিশন টাইমে আমি তুলনামূলক কিন্তু আবার কম মুভি দেখছিলাম। সবকিছুর একটা সময় থাকে, তাই না? মানে হোল লাইফ দেখছি দেখছি। মানে অ্যাডমিশন তো সিরিয়াস জিনিস, এইচএসসি সিরিয়াস জিনিস। এইচএসসির টাইমে একটা জিনিস আমি হচ্ছে আমার স্টুডেন্টদের বারবার বলি যে আমার হচ্ছে ক্যালকুলাস শেষ করা লাগবে। আমি হইতেছে নিজে থেকে ম্যাথ করতে পারি না বা ম্যাথ করতে অনীহা লাগে। তো আমি করলাম কি, ক্যালকুলাসের জন্য অন্যরকম পাঠশালায় গেলাম। রাসেল ভাইয়ের ভিডিও ছিল, রাসেল ভাইয়ের ভিডিও ছিল এখনো। আশিকুজ্জামান রাসেল ভাই, সেরা ভিডিও, সব সেরা। তো উনি হচ্ছে ফাংশন পড়াইলেন, ডিফারেন্সিয়েশন পড়াইলেন, ইন্টিগ্রেশন পড়াইলেন। আমি 2 দিনে ওনার সব লেকচার দেখছিলাম, খাতায় নোট করে। পরে আবার ওই নোটের মধ্যে হচ্ছে কিছু অ্যাড সাবস্ট্রাক্ট করে করতে থাকতাম, কন্টিনিউয়াসলি রিভাইজ হইতো ওটা। সো উদ্ভাসের যে কনসেপ্ট বুক সেখানে কিন্তু সবই ছিল, তাই না? তাও মনে হয়েছে যে হাতে করা দরকার। এটা করছিলাম হচ্ছে 10ই ফেব্রুয়ারি আর 11ই ফেব্রুয়ারি, এই 2000 কত 19 সাল না 20 সাল চলে, আমি ভুলে গেছি, সব ভুলে গেছি। 19 সাল প্রবাবলি। প্রায় 10 আর 11 তারিখ 2 দিনে শেষ করতে পারছিলাম। সো এরকম জেদ থাকাও দরকার কিছু কিছু সময়, যে অমুকে পারলে আমিও পারবো, অমুকে না পারলে আমিও পারবো না, এটা না। চেষ্টা করবো আর কি, ঠিক আছে? আমাকে দিয়ে হইলে হবে, নাইলে নাই। চেষ্টা করাতে তো ক্ষতি নাই। আর চেষ্টা করে ব্যর্থ হইলে অন্তত বলা যায় যে আমি তো চেষ্টা করছি। কষ্ট লাগা উচিত, বা কষ্ট লাগা স্বাভাবিক, যে চেষ্টা করেও পারি নাই। লেটস সে কথার কথা, আমি খুবই বোল্ডনেস এর সাথে, সাহস নিয়ে হচ্ছে বলি, আমার একটা স্বপ্ন ছিল যে বুয়েটে ফার্স্ট হবো, বাট পড়বো না। কেন পড়বো না ওটা না বলি, বোকা বোকা ছোট বাচ্চা মানুষ, এইটে পড়ি। তো তারপরেও হচ্ছে অনেকদিনই মনে হয়েছে যে বুয়েটে ফার্স্ট হবো, ফার্স্ট হবো, ট্রাই করবো অ্যাটলিস্ট, অন্য কোথাও ফার্স্ট হই না হয় বুয়েটে হওয়া লাগবে। যাই হোক, ফার্স্ট কিন্তু হইতে পারিনি, সো এটাও ব্যর্থতা বলা যায়। আর আমার একটা ইচ্ছা ছিল, ওই যে যেটা বললাম যে ফার্স্ট হয়ে পড়বো না, মেডিকেলে পড়ার তো অনেক ইচ্ছা, এইটাও মেডিকেলে পড়বো, এটাই। সো আমাদের মনে হয় 14 সালের দিকে, 2014 সালে, আমি হচ্ছে ওই যে 16 সালে এইটা ছিলাম, আমি জানতাম না তখন যে 14 সালেই একজন এই কাজ করছে। 14 বা 13, আমার মনে নাই ঠিক, 12, 13, 14, 15 এই কয়েকটার মধ্যে একটা। সো বুয়েট যে ফার্স্ট হয়েছে সে কিন্তু বুয়েটে পড়ে নাই, সে ডিএমসি তে প্রবাবলি 60th হয়েছিল। ফাহিম অরাম ভাই, অরাম ভাই। অরাম অর্থ স্বর্ণ, ওনার বাবা মা ওনার নাম অরাম রাখছে, আসলেই স্বর্ণ মানুষটা। সো উনি ডিএমসি তে পড়ছিলেন বুয়েট ফার্স্ট হয়েও। আর উনি দুইটারই কোচিং করছিলেন, প্রবাবলি দুইটারই মডেল টেস্ট দিছিলেন। এমনি এমনি হন নাই, অনেক কষ্ট করা লাগছে এটার জন্য। বাট বুয়েট ফার্স্ট কিন্তু বুয়েটে পড়ে নাই, এমন কাহিনী আছে। আইআইটি নিয়ে আমরা অনেক কথা বলি, তাই না? আইআইটি আইআইটি, একবার 2014 সালেই মনে হয়, কি কাকতালীয় ব্যাপার, যেই অ্যাডভান্সে যেই ছেলেটা ফার্স্ট হয়েছে, সরি যেই ছেলে বলতেছি কেন, সরি ভাইয়া, সরি দাদা, যেই দাদা ফার্স্ট হয়েছিলেন, উনিও আইআইটি তে হচ্ছে পড়েন নাই। উনি কই পড়ছেন? এমআইটি তে। আইআইটির চেয়ে তো এমআইটি ভালো মনে হইতেছে, তাই না? তাই পড়ছেন হয়তো। যাই হোক, যার যার এটা, যার যার ডিসিশন, কে কি চায় জীবনে তার উপর ম্যাটার করে। উনি কিন্তু হয়তোবা এটা হইতে পারে যে আইআইটি তে ফার্স্ট হয়েছে, এটা ওনার এমআইটি তে হেল্প করছে, কারণ এত বড় কম্পিটিটিভ এক্সামে উনি ফার্স্ট হয়েছেন, তাহলে তো উনি বেশ, কি বলা যায়, পটেনশিয়াল ওয়ালা মানুষ, তাই না? যে আইআইটি অ্যাডভান্সে, যেই অ্যাডভান্সে ফার্স্ট হওয়া মানুষ, অরাম ভাই। আচ্ছা, আমি বানান ভুল লিখতে পারি দেখে আমি হচ্ছে অ্যাকচুয়ালি লিখতে চাইতেছিলাম না। যাই হোক, উনি ফার্স্ট হয়েছিলেন, উনি এই এরকম। তারপর স্বপ্নিল আব্দুল্লাহ ভাই সেকেন্ড হয়েছিলেন, খুব ক্লোজ একজন মানুষ, বরিশালের মানুষ। আমার একটা ইচ্ছা ছিল যে যদি পারি মেডিকেলেও ফার্স্ট হইলাম, কারণ বরিশাল থেকে একজন সেকেন্ড হয়েছে, ফার্স্ট হইতে পারে নাই। যাই হোক, উম, মানে এটা তো এক্সট্রিম জিনিস, সেকেন্ড হওয়া অনেক বড় ব্যাপার। বাট একটা তো রিগ্রেট থেকেই যায় যে ভাইয়া জাস্ট 0.5 প্রবাবলি বা 0.25 এর জন্য ফার্স্ট হন নাই। সো উনি এটা প্রথমে মানে পোস্টে লিখছিলেন, এটার জন্য কি খারাপ ফিল করব নাকি ভালো ফিল করব যে সেকেন্ড হয়েছি। তো ওই সময় একটা ইচ্ছা ছিল, সুপ্ত ইচ্ছা, এগুলো সবই আজকে বলতেছি, যে ছিল আর কি ব্রেনের মধ্যে, যে হইতে পারলে তো খারাপ না, তাই না? হইতে পারলে তো ভালো। হইতে পারি নাই, এটাও অনেকের কাছে ব্যর্থতা, অনেকের কাছে না ভাই এত ভালোই করছেন, ঠিক আছে?
বা হইতে পারে যে ধরো প্ল্যান ছিল যে বিদেশ চলে যাব, এই যে বললাম আইআইটি তে ফার্স্ট হয়ে সে এমআইটি তে চলে গেছে। সো হইতে পারে না এমন কিছু স্বপ্ন ছিল, হয় নাই স্বপ্ন পূরণ। সো আমাদের একটা স্কেল দিয়ে দেখলে মনে হবে যে সফল, আবার আরেকটা স্কেল দিয়ে দেখলে মনে হবে ব্যর্থ। ঠিক আছে? নরমালি হইতেছে, আমি তো আজকে অনেক কথা বলতেছি। অনেকে বলে যে অ্যাডমিশন টাইমে প্রেম টেম না করতে। অ্যান্ড আমার কিছু ফ্রেন্ড আছে যারা প্রেম করেও ভালো করছে। অ্যান্ড অনেকে প্রেম করার কারণেই ভালো করছে, এমনও আছে। সো ইটস অলওয়েজ আপ টু ইউ, হাউ ইউ ম্যানেজ টাইম অ্যান্ড এভরিথিং। তোমার প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়ালি ফোর্ট দিবা, কোনটায় বেশি কম দিবা, এটা তো পুরাই তোমার উপর। আমার ওভারঅল মানে ভালো করতে হলে কি লাগবে? কোশ্চেন ব্যাংক শেষ করা লাগবে, মোটামুটি কনসেপ্ট গুলা ভালো থাকা লাগবে, দেন ফর্মুলা রিভাইজ দিয়ে জাস্ট যতবার যা পারি বারবার রিভাইজ দিব, আর কি, তাই না? এর বেশি না। সো ভালো হয় যে এইচএসসির আগেই যদি সব ঠিকঠাক ভাবে পারা থাকে, নতুন কিছু যেন অ্যাডমিশনে না পড়া লাগে, এটা সবচেয়ে বেস্ট। আর নতুন কিছু পড়া লাগলে যেটা ইম্পর্টেন্ট ওটাকে ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত। ঠিক আছে? সো ওভারঅল এই ছিল ওভারঅল আমার যে বিশাল বড় জীবন কাহিনী, যেখানে হইতেছে আমাকে আমার ফ্রেন্ডরা, আমার সিনিয়ররা, মেবি আমার জুনিয়ররাও আমাকে অনেকভাবে হেল্প করছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। অ্যান্ড সব কথা শেষ কথা জাস্ট একটু সামারাইজ করি: ইউ নিড টু রেস্ট ওয়েল, দেন রিড থিংস ফ্রম প্রপার রিসোর্সেস, দেন রিভাইজ দেম, প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, অ্যান্ড জাস্ট রিপিট দিস প্রসেস। আবার এখানে ফিরে আসো: রেস্ট, রিড, রিসোর্সেস, রিভাইজ, প্র্যাকটিস। পড়ার মধ্যে ধরো ব্রেক নেওয়া লাগবে, পোমোডেরো টেকনিক আছে না, যে 40 মিনিট পড়লা বা 30 মিনিট, 30 থেকে 40 মিনিট পড়লা, 5-10 মিনিট ব্রেক নিলা। এটা একটা হইতে পারে যে এভাবে তুমি পড়ো, তোমার ক্ষেত্রে যেটা কাজ করবে তুমি ওইটা ফলো করবা। আমি যেমন অনেক দিন পড়াশোনা না করে পরে হইতেছে একবারে টানা পড়তেই থাকি, তো পড়তেই থাকি পাগলের মতো। এটা আমার কাছে খুবই আনসাইন্টিফিক লাগে। অ্যান্ড যার যেটা স্যুট করে আর কি। ঠিক আছে? অলওয়েজ প্রায়োরিটাইজ ইওর হেলথ। দেখা গেল এত পড়া পড়লা যে পরীক্ষার সময় আমার মতো উল্টাপাল্টা কাজ, আমার আমি বমি করছিলাম, বইটার পরীক্ষায় বমি করে ঢুকছি। সো এই যে এমন যদি হইতো যে এক্সাম হলে বমি করছি বা এক্সাম হলে অসুস্থ হয়ে পড়ছি, চান্স আর পাওয়া হইতো না। তখন ভাইয়া পড়তে পড়তে বমি করছে, কত মোটিভেশন। তখন মনে হতো আরে ছাগল, এত পড়া লাগে নাকি, সারা বছর পড়িস নাই, বমি করতে করতে হলে গেছিস, বমি করে চান্স মিস করছিস। এটা মনে হবে, বুঝছো? তোমারই মনে হবে। আচ্ছা, আমি আবার বেশি হার্শ না হয়ে যাই কথাবার্তার টোনে। নিজেকে নিজে বলতেছি, তো অন্য কাউকে বলতেছি না যে এত বাজে অবস্থা হয়েছিল। আমি কিন্তু নিজেকে বলতেছি। আমি আই ডোন্ট, আমি অন্য কাউকে বলতেছি না যে এই কাহিনী হয়েছে আমার। আহ, অন্য কারোর সাথেও যদি হয়ে থাকে তাকে কিন্তু আমি কিছু বলি নাই, সরি। ঠিক আছে? তো যাই হোক, অলওয়েজ প্রায়োরিটাইজ ইউর হেলথ, হ্যাভ এ প্রপার প্ল্যান, যে এভাবে এভাবে পড়বো। বুয়েটে চান্স পাইতে হলে তিনটা জিনিস লাগে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। কেমিস্ট্রি আসে মুখস্থ প্লাস ফর্মুলা টাইপ। সো এই ক্ষেত্রে গুহ স্যারের বই পড়া যায়। দেন যেটা বললাম উদ্ভাস কনসেপ্ট বুক, তিনটার ক্ষেত্রেই পড়া যায়। ঠিক আছে? দেন গুহ স্যারের পাশাপাশি হইতেছে আরো আহ নাক স্যারের বইটা পড়লে হচ্ছে আমার মতে বেস্ট হয়, কারণ মেডিকেলের প্রিপারেশনও হয়ে যাইতেছে। ম্যাথ এসিউ আহমেদ পড়ে কিন্তু আমরা যে খুব কম পারতাম এমন না, তাই না? আমরা কিন্তু হচ্ছে এই যে বললাম কেতাব স্যারের বই করছি, অনেক ম্যাথ করছি এক্সট্রা, বাট ওভারঅল বেসিক আইডিয়া গুলোই আমার বুয়েটের এক্সামে কাজে লাগছিল, বেশি কিছু লাগে নাই। আমার কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, আমার হচ্ছে মোস্ট অফ দা প্রশ্ন কমন টাইপের মনে হয়েছে, কারণ আমি সব এস্টিমেট করছিলাম। আমার মনে হয় না অন্য কেউ বলবে এরকম যে সব এস্টিমেটেড ছিল, সব কমন টাইপের ছিল। যাক, অন্য কেউ বলতে পারে। আন্ডার এস্টিমেট করা উচিত না কাউকে। আর আমার কাছে এটা মনে হয়েছিল যে আমি কি ভাই, আমি তো পুরো প্রিডিক্ট করে ফেললাম। এন্ড এই ওভার কনফিডেন্সে এক্সাম হলে নিজের ওভার কনফিডেন্সে ভুল হয়েছে। যে কয়টা নিয়ে ওভার কনফিডেন্ট ছিলাম সবগুলা ভুল গেছে। সো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, আন্ডার কনফিডেন্টও হওয়া যাবে না, যেটার জন্য বললাম পজিটিভ অ্যাফার্মেশন ট্রাই করে দেখতে পারো। ভালো একটা স্লিপ স্কেডিউল ফিক্স করতে পারো। আন্ডার কনফিডেন্ট হওয়া যাবে না, প্রপারলি কনফিডেন্ট হওয়া লাগবে। কনফিডেন্ট হওয়া ভালো, আন্ডার কনফিডেন্ট হওয়া ভালো না, ওভার কনফিডেন্ট হওয়াও ভালো না। কেউ খেয়াল করছো? ধরো এই ওভার আর আন্ডার,
ওভারটা উপরে লেখা, আন্ডারটা নিচে লেখা। ধরো মাঝে কনফিডেন্ট। সো হয় কি যে কনফিডেন্সে আবার এমন করো না যে দেখা গেছে যে সব জায়গায় পরীক্ষা দিবা না বা সামথিং। অনেকের ক্ষেত্রেই এখন হয় যে ফেসবুকে অনেকে বলে যে দিও না এই ওই। সো কনফিডেন্ট হইলে মানে একদম শিওর থাকলে যে হ্যাঁ হয়ে গেছে আমার চান্স, আমি আর দিব না, তাহলে ভালো। বাট চান্স এখনো প্রপারলি হয় নাই, তখন বেশি কনফিডেন্সে পরীক্ষা দিয়ে পরে দেখলা যে হইলো না চান্স, দেন তো ঝামেলা। আম, অনেক মানে আমি নিজের চোখের সামনে কিছু ইস্যু দেখছি, তাই বলতেছি। আহ, তুমি যে ভুল করবা এমন না, জাস্ট বলে গেলাম। সো এক্সাম হলে কনফিডেন্ট থাকার জন্য একটা অ্যাপ্রোচ ছিল আমার, যে বাথরুমে গিয়ে নিজেকে বোঝানো যে ভাই আমি সব পারি। সো বাথরুমে গিয়ে নিজেকে বোঝানো, এটা আমার কাজে লাগছে। আর আরেকটা জিনিস, আমার তো বুয়েট এক্সাম নিয়ে আমি একবার বলছিলাম যে বেঞ্চের ইস্যু হয়েছিল আমার সাথে। বাট লেটস সে বাদ দেই ওগুলা, যা হয়ে গেছে হয়ে গেছে। অল ইউ নিড টু ডু ইজ রিড প্রপারলি, রিভাইজ প্রপারলি, এক্সিকিউট ইন দি এক্সাম হল। বেশি টেনশন নেওয়া যাবে না, কোনো কিছু নিয়ে টেনশন নাই। এটা না হলে অন্য কিছু হবে জীবনে, ঠিক আছে? বাট যখন আমরা একটা জিনিসের জন্য চেষ্টা করব, আমরা ধরে নিব যে এর বাইরে কিছু নাই, যদি না হয় তখন সান্ত্বনার পর্যায়ে গিয়ে অনেক কিছু ভাববো। ঠিক আছে? লাইফ অনেক প্রিসিয়াস, লাইফে অনেক কিছু পসিবল, বইটা না পড়ে অনেক কিছু পসিবল। তোমরা নিশ্চয়ই আশেপাশে উদাহরণ দেখছো, বলার কিছু নাই এখানে। সো দ্যাটস প্রবাবলি অল ফর মি, অল ফ্রম মি। কারো যদি কোনো ধরনের কিছু জিজ্ঞাসা করার থাকে, তারা হইতেছে চাইলে কমেন্টে জানাইতে পারো। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, কারণ এখানে অনেক পার্সোনাল জিনিসপাতি, অনেক কিছু নিয়ে কথা বলছি। সো আই উইল ট্রাই টু মেক এ রিভাইজড ভার্সন অফ দিস হোল ভিডিও, যেখানে জাস্ট যান্ত্রিকভাবে কি কি করা উচিত, কি কি করা উচিত না, এগুলা নিয়ে কথা বলে শেষ করে দিব। ঠিক আছে।